আচ্ছা, এবার তোমার ওই জেলের জীবনটা জানতে চাইবো। আলিপুর থেকেই তো তোমার সাজাটা হলো, হ্যাঁ, হয়ে তোমাকে আলিপুর জেলে না আমি প্রেসিডেন্সি দিয়েছি। প্রেসিডেন্সি জেলে হ্যাঁ, দেওয়া হলো। ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাইরে না যত মুখোশ পরা মানুষ আছে, হ্যাঁ হ্যাঁ। ভিতরে কম। ও আচ্ছা, ওখানে কিরকম কিরকম আসামি ছিল সব? সব রকম আসামি ছিল। খুনের এই সেই হ্যাঁ, সব ছিল? টেররিস্ট ফেররিস্ট সবাই ছিল। আমি জাস্ট জেল থেকে বেরোবার পরে যে ব্যবসাটা শুরু করেছিলাম সেটা এখনো চলছে। হ্যাঁ, প্লাস বাউন্সার দিই আমরা। ওই ওই বেরিয়ে তুমি কাজ করছো, আবার হ্যাঁ, স্বাভাবিক প্লাস জীবনে আমি ফিরছো। আমার সঙ্গে যারা কাজ করছে তারা সবাই মানে বেশিরভাগ এক্সপ্রেসার। এক্স প্রিজনার, হ্যাঁ, আচ্ছা। তাদেরকে চাকরি দিতাম। বাহ, এটা একটু জীবন জিজ্ঞেস। কোনোদিন সেটেল থাকে না। আমি ওই প্রিমিয়ার তোমার পার্টি এখানে ওখানে সোশ্যালাইজিং করতে আমি যাই না। হ্যাঁ ঠিক আছে, কারণ আমার মনে হয় এটা ওয়েস্ট অফ টাইম। আমার 4 বছরের রিলেশন ছিল, হ্যাঁ। তারপরে বিয়ে হলো। ফাইনাল এবং ট্রেনিং তার দিচ্ছিল। মধ্যে যেটা হয়েছে ঘটেছে হচ্ছে আমার জীবনের সব থেকে বড় একটা ঘটনা, যে আমার জীবনে একটা নতুন মেম্বার এসেছে। হিরো তো ছিলাম আমি সবসময়, হ্যাঁ। ঠিক আছে, হিরো এখনো আছি। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি নাইজেল আকারা। উম, ও আমার সঙ্গে আজকে গল্প করবে। ওকে আপনারা সবাই চেনেন, নানাভাবে চেনেন। আর ওর মুক্তধারার কথা তো না বললেই নয়, সেখান থেকে সবই গল্প করব। আপাতত আমরা চ্যানেলে নাইজেলকে আহ্বান জানাই। নাইজেল, আমাদের চ্যানেলে ওয়েলকাম। তো প্রথমেই তোমায় জিজ্ঞেস করি যে নাইজেল, তুমি এই মুহূর্তে এখন তুমি কি কাজ করছো? আমি তো সারাক্ষণ কাজই করি, ঠিক আছে। এবার কি কাজের কাজ করছো? মানে কাজ আমার হিসেবে না, কাজটা না যেরকমই হোক আমার কাজ করতে হবে। হ্যাঁ। ঠিক আছে। তো এক তো আমি ব্যবসা করছি, ঠিক হুম আছে। আমার মোটামুটি মানে 4খানা কোম্পানি নিজে চালাই। হুম। ঠিক আছে, তার মধ্যে একটা আমার থিয়েটার গ্রুপ আছে। আচ্ছা। থিয়েটার গ্রুপ ইজ এনজিও বেসড, ঠিক আছে, মানে ইটস আ সোশ্যাল কজের জন্য কাজ করি আর কি। হুম। মানে আমরা যারা সমাজে একটু ব্রাত্য হুম। তাদেরকে ট্রেনিং করাই এবং তাদেরকে নিয়ে মঞ্চে আমরা মানে প্রোডাকশন নিয়ে আসি। তো এটা কাজ, এখন রিসেন্ট কাজ যেটা হচ্ছে সেটা অ্যাসিড আক্রান্ত যারা তাদেরকে নিয়ে। আচ্ছা এবং এটার নাম হচ্ছে কালা জাদু। আচ্ছা। 3টে শো হয়ে গেছে। মানে অ্যাসিড আক্রান্ত যারা তারা অ্যাসিড অভিনয় করছে? সার্ভাইভার, অ্যাসিড সার্ভাইভার। অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার হ্যাঁ, অভিনয় করছে? হ্যাঁ, মানে এটা তো অল ইনক্লুসিভ, মানে ইটস এন ইনক্লুসিভ প্রজেক্ট। তো মানে অন্যদের সঙ্গে ওরা অভিনয় করে আর কি। হুম এর আগে একটা করেছিলাম চুপচাপ চার্লি বলে, সেটা তো মোটামুটি মোটামুটি 55 মানে পার্টিসিপেন্টস, মানে 55 জন অ্যাক্টর অভিনয় করতো স্টেজে, এবং হুম। তার মধ্যে 23 জন যারা অটিস্টিক আর ইন্টেলেকচুয়ালি ডিসেবলড। আচ্ছা। অ্যান্ড এখানে আমাদের ওম সাহানি, দেবলীনা কুমার, হ্যাঁ দেবলীনা দত্ত হ্যাঁ এরা সবাই অভিনয় করেছিল। হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ। আমাদের কাথাকালির দিব্যেন্দু তরফদার, হুম ছৌ এর একটা বড় টিম ছিল পুরুলিয়া থেকে। হুম হুম হুম। তো এটা এটা ডিরেকশনটা কে করে? ওইটা ডিরেকশন আমি করেছিলাম। আচ্ছা। তারপরে এই কালা জাদু ডিরেকশনটা আমি করেছিলাম। মোটামুটি আমাদের এখানে 10টা মতন প্রোডাকশন হয়েছে। হ্যাঁ। 9 প্রোডাকশন হয়েছে, 10th এখন রানিং। তো এর মধ্যে 3টে আমি ডিরেকশন করেছি। এখন তার মানে তোমার মধ্যে এটা ছিল, চিরকালই ছিল, প্রথম থেকেই কি এটা তোমার মধ্যে ছিল, মানে কি ছোটবেলা অভিনয়, থেকে? হ্যাঁ। ছোটবেলা থেকে আমরা সবাই তো অভিনয় করি। ঠিক সেটা আছে, তো মাকে ঠিকই। মিথ্যে কথা বলা অভিনয়, ঠিক হ্যাঁ। আছে। আমরা যখনই মানে কিছু যেটা ঘটেনি সেটাকে বানিয়ে বলি, ঠিক আছে, আর সেটা বিশ্বাসযোগ্য বানায়, সেটাই তো অভিনয়। ঠিকই। তো আমার হিসেবে সবাই অভিনয় করে এবং সবাই অভিনয় জানে আর কি, তাদের হ্যাঁ মধ্যে আছে। এবং এই যে লোকজনের সঙ্গে আমরা যখন কাজ করি না, তাদের মধ্যেও ওই প্রতিভাটা আছে না, সেটাকে ওয়ার্কশপের মাধ্যমে আমরা বার করে আনি হ্যাঁ এবং সেটা লোকের সামনে আহ, মানে এনে মানুষদের দেখায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই মেইন কাজ। তো অভিনয়টা ছোটবেলা থেকে ভালো লাগতো এরকম বলতে পারবো না। মানে হিরো হওয়ার একটা ইচ্ছে না, ওরকম না, না, ছিল ওরকম কি না? কিছু ছিল ছিল না। না, ঠিক আচ্ছা। আছে, হিরো তো ছিলাম আমি সবসময়, ঠিক হ্যাঁ। আছে। হিরো এখনো আছি, ঠিক আছে। একদম। তো কিন্তু ওই সিনেমায় অভিনয় করব এবং অ্যাক্টিং করব, এটা কোনোদিন ছিল না। আচ্ছা। তো আমি সেটা তোমার ছোটবেলাটা পরে আসছি। আপাতত একটা জিনিস জিজ্ঞেস করি, এই যারা অ্যাসিডে আক্রান্ত হয়েছেন এদের নিয়ে কিন্তু শাহরুখ খানও একটা বড় কাজ করে। হ্যাঁ, জানি, মীর ফাউন্ডেশন বলে ওদের মীর ফাউন্ডেশন, অর্গানাইজেশন। ওদের সঙ্গে ওদের কোনোভাবে? প্লাস্টিক সার্জারি করায় হ্যাঁ, ওদের এমনি। প্লাস্টিক সার্জারিটা ওই করায় হ্যাঁ, মেনলি, হ্যাঁ। না আমরা ওদের সঙ্গে যোগাযোগ করিনি।
ঠিক হুম আছে, আমি এখানকার একটা আহ, অলোক ফাউন্ডেশন বলে একটা সংস্থা আছে, আমরা হুম। যে কোনো একটা ফাউন্ডেশন, যে একটা কোনো সংস্থার একটা, সঙ্গে হ্যাঁ। আমরা টাই আপ করে তাদের হ্যাঁ, সঙ্গে কাজটা করি। তোমরা একটা অন্য ফাউন্ডেশনের সঙ্গে কাজ করেছো। হ্যাঁ, তাদের সঙ্গে আমরা টাই আপ করে আমাদের 3 4 জন 5 জন যেরকম লোক দরকার তারা দেয়। হুম ঠিক আছে, এবং তাদেরকে আমরা ট্রেনিং দিই। মানে ট্রেনিংটা অনেক দিন ধরে চলে। হুম ঠিক আছে, হুম হুম। তারপরে তৈরি হয়ে ওরা অভিনয় করে। তাহলে তোমার তো একটা বড় কাজ, এটা এবং বিশাল বড় তারা কাজ। কিন্তু মানে এমন না যে ওরা কিন্তু পেইড অভিনেতা। হ্যাঁ। ঠিক আছে, ওদেরকে প্রত্যেকটা রিহার্সাল, প্রত্যেকটা শো এর জন্য কিন্তু পে করা হয়। আচ্ছা, মানে এমন না যে, যে ওরা অ্যামেচারিশ না। না অ্যামেচারিস না, ওরা তো মানে অ্যামেচারিস, অ্যামেচারিশই। কিন্তু তাদেরকে ট্রেনিং যে দেওয়া হচ্ছে, তারা যে কাজ করছে না তার পারিশ্রমিক যাতে হ্যাঁ ওরা হ্যাঁ পায়, হ্যাঁ। এটা আমাদের লক্ষ্য। বাহ, খুব ভালো। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, যে তুমি আর 4-5টা যে ব্যবসা করো বলছো, সেটা কি? একটা শুরুতে যেটা শুরু করেছিলাম, মানে আমি জাস্ট জেল থেকে বেরোবার পরে যে ব্যবসাটা শুরু করেছিলাম, সেটা এখনো চলছে। সেটা হচ্ছে ওই বেসিক ইউনো ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট, যারা আউটসোর্সিং করে না বিভিন্ন কোম্পানি। মানে ওই গার্ড গার্ড, ওদের? ঠিক শুধু গার্ড না, এখন আমরা যেটা দিই, আগে দিতাম গার্ড দিতাম, হ্যাঁ হাউসকিপিং স্টাফ হ্যাঁ দিতাম, হ্যাঁ। এখনো দিই, কিন্তু তার থেকে মানে আরো যেটা এখন যেটা বেশি দিচ্ছি সেটা হচ্ছে স্কিল্ড লেবার। আচ্ছা, যেমন? যেমন হাই ভোল্টেজ ইলেকট্রিশিয়ান, ও। যাদের পার্ট এ পার্ট বি হ্যাঁ লাইসেন্স আছে। হ্যাঁ হ্যাঁ যেরকম লিফটের টেকনিশিয়ান, যারা লিফটের কাজ হ্যাঁ জানে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, প্লাম্বার, হুম হুম। প্লাম্বারও একটা স্কিল্ড লেবার মধ্যে পড়ে। খুবই তো আহ, খুবই স্কিল লেবার তো ওটা। এই এই লেবার গুলো আমরা দিই বেসিক্যালি বিভিন্ন রকম আইটি পার্ক, বিভিন্ন রকম অন্য মানে অর্গানাইজেশন যেখানে আমরা যেন প্রয়োজন হয়। যেমন আরবান ক্লাব করি, ওই ধরনেরই কি না না, খানিকটা? আরবান ক্লাবটা অন্য কনসেপ্ট পুরোপুরি। ঠিক আছে, হ্যাঁ আরবান ক্লাব আর উবার অলমোস্ট সেম। হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে, আরবান ক্লাব কি করে, ওরা হয়তো 100খানা কোম্পানির সঙ্গে টাই আপ করে রেখেছে। ঠিক আছে, তো তারা আরবান ক্লাবের ইউনিফর্ম পরে, এবং হ্যাঁ, তাদের সঙ্গে একটা পেমেন্ট ঠিক করা শেয়ার আছে। করে, হ্যাঁ। পেমেন্ট মানে একটা রেট ঠিক করা আছে, এবং সেই রেটে তারা কাজ করবে, এখানে এসে এক্সিকিউট করবে, ওদের রেটটা ওরা পেয়ে যাবে, বাকিটা আরবান ক্লাবের শেয়ার। হুম, আরবান ক্লাব অ্যাপ, বুঝতে পেরেছি। আহা। উবার যেরকম চলে আর কি, আর আচ্ছা, আমরা ডাইরেক্ট একটা কোম্পানি। তা আরবান ক্লাব তোমাদের সঙ্গে যোগাযোগ মানে করে আমার না? লোকজন আমার কোম্পানির ইউনিফর্ম পরে কাজ করবে। তোমাদের কোম্পানির নাম কি? কলকাতা ফেসিলিটিস ম্যানেজমেন্ট। আচ্ছা, আমার জানা রইলো, কারণ সবার লাগবে হ্যাঁ, এটা। কিন্তু আমরা তো ওই হাউস টু হাউস মানে হোম সার্ভিস দিই না, ও, যেটা তোমরা আরবান ক্লাব অফিস দেয়। অফিস। আমরা বেসিক্যালি অফিস, আইটি পার্কস, কর্পোরেট ও, আচ্ছা আচ্ছা, মানে সার্ভিসেস। বড় একটা ইয়ে ধরো হ্যাঁ, আর প্লাস কি। বাউন্সার দিই আমরা। ও। অনেক সেলিব্রিটি বাউন্সার আমাদের এখান থেকে যায়, হুম। তো এগুলো দিই। কার কার যায়? যায় মানে বেসিক্যালি প্রোডাকশন হাউস গুলো নেয়। ও, ঠিক আছে, কিছু প্রোডাকশন হাউস তারা নেয়। মানে ওইরকম ডেলিকেট হ্যাঁ, এরিয়া। তাদের যখন লাগে তখন বাউন্সার hire রোল। একটা করে। তা তোমার অভিনয়ের অবস্থাটা এখন কি পর্যায়ে আছে? তুমি যেটা বলছিলে আমাকে আমি অফ এখন ক্যামেরা। সবসময় অভিনয় করছি। না, ঠিক সে আছে, তো আমি জানি, তো হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে যে এখন আবার 3 বছরের গ্যাপ নিয়েছিলাম। হুম ঠিক হুম। আছে, তারপরে আমি ওই গ্যাপটা কেন নিয়েছিলে একটু বলো দর্শকদের। আহ, প্রথম কারণ হচ্ছে একটা প্রোডাকশন হাউসের সঙ্গে আমি একটা টাই আপ করেছি, মানে একটা এগ্রিমেন্ট করেছিলাম হ্যাঁ। যে 3 বছর আমি বাইরের কোনো কাজ করবো না। ওকে। এবং তারা প্রত্যেক বছরে একটা শুটের শিডিউল এভাবে সাজিয়েছে। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু কোনো কারণে ওদের কাজটাও হয়নি, আর 3 বছর আমাকে ওরা আটকে রেখেছে বেকার। এই ঠিক রে। আছে, এবার ব্যাপারটা হচ্ছে ওরা বলেছে যে কোনো বাইরে কাজ করবে মানে কলকাতার মধ্যে, সেইগুলো তোমাকে আমাদের জানাতে হবে। তো আমি প্রত্যেকটা ছবি কিছু আসতো জানাতাম। ঠিক আছে, প্রত্যেকটাই মানে যেগুলো জানাতাম সেগুলো কাজ হয়নি। ঠিক আছে, কাজ করতে দেয়নি ওরা। আচ্ছা। তারপরে আমি যেটা করলাম হচ্ছে, আমি সাউথে একটা যোগাযোগ শুরু করলাম, এর হ্যাঁ আগেও সাউথে ছবি করেছি হ্যাঁ আমি। হ্যাঁ হ্যাঁ। তো সেখানে একটা ছবি পেয়েছিলাম, এবং তার জন্য আমি এল সুব্রমণিয়াম স্যারের বাড়িতে মানে গিয়েছিলাম আর কি, ওনার ওইখানে কবিতা কৃষ্ণমূর্তি হাজবেন্ড। হাজবেন্ড। তো ওইখানে আমি ভায়োলিন শিখতে শুরু করি, হুম। ভায়োলিন ট্রেনিং ওইখানে নিই। কোনো কারণে ওই ছবিটাও এগোয়নি, আটকে গেছে। ভায়োলিন এবং ট্রেনিং তার নিচ্ছিল? মধ্যে যেটা ঘটেছে হচ্ছে আমার জীবনের সব থেকে বড় একটা ঘটনা, যে আমার জীবনে একটা নতুন মেম্বার এসেছে। ঠিক আছে, আহ, তো সেখানে আমার ওয়াইফের প্রেগনেন্সি, ডেলিভারি, হসপিটাল, এগুলো নিয়ে আমি ভেবেছিলাম না, অনেক তো কাজ করি জীবনে, অনেকটা সময় মানে দিই। ঠিক আছে, বিয়ের পরে আর আমার জীবনে বাচ্চাটা আসার পরে একটা জিনিসই পেয়েছি যেটা আগে ছিল না। সেটা হচ্ছে প্রথমে মানে আমি কাজ না মানে নন স্টপ বিভিন্ন রকম কাজের মধ্যে হুম থাকতাম, ব্রেক নিতে জানতাম না। ওরা ব্রেক নিতে শিখিয়েছে। হুম। তো সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তারপরে মানে পুরোপুরি সময়টা আমি আর কি ওইখানে দিয়েছি তখন। তো এখন আবার কাজ শুরু করেছি। কত বড় হলো তোমার বেবিটা? এখন সবাই 4.5 মাস। ওরে বাবা, বড় হয়ে গেল। উল্টোচ্ছে।
হ্যাঁ উল্টোতে পারছে? হ্যাঁ যাক, তাহলে একটু উল্টোতে পারছে, মানে এখন তো উল্টো মানে অ্যাকচুয়ালি চেষ্টা একটু করছে, সাপোর্ট নিয়ে করছে আর চেষ্টা কি। করছে। আর আর 15-16 দিনের মধ্যেই ও হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, তা খুব ভালো। তো উম, এবার আসি তোমার প্রথম দিককার কথায়। তোমার বাবা মা কি করতেন, তুমি কোথায় ছিলে, কোথায় স্কুলিং, এগুলো যদি একটু ছোটবেলাটা বলো, যদি স্কুলিং কিরকম। জেভিয়াস হ্যাঁ, শুরু থেকেই। শুরু থেকে। হ্যাঁ শুরু থেকে জেভিয়াস, এবং আমরা থাকতাম বেহালায়। হুম। মা হাউস ওয়াইফ, বাবা ব্যবসা করতেন। হুম। ঠিক আছে, এবার বাবা মারা যান, তারপরে মা চাকরি করতে শুরু বাবা করেন। কি ব্যবসা করতেন? বাবা ওই সি ফুড টাইপের। আচ্ছা। হুম। সি ফুড। হ্যাঁ সি ফুড টাইপের ব্যবসা। আচ্ছা, হ্যাঁ। তো সেই বাবা তারপরে মারা যান। তারপরে মা হ্যাঁ। চাকরি শুরু করেন। ঠিক আচ্ছা। আছে, এবং আমাদের স্কুলিং চলে। আচ্ছা, মা আহ, কি তখন চাকরি মা নিলেন? অনেক জায়গায় চাকরি করেছে। আচ্ছা। মা অনেক জায়গায় চাকরি করেছে। মা অনেক রকম চাকরি করেছে। এবার যদি শেয়ার করতে পারো বলো। ডালমিয়ায় চাকরি করেছে। আচ্ছা। ঠিক আছে, বিভিন্ন, আমি নিজেও কোম্পানিগুলোর নাম জানি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। শেয়ার করবো মানে আমি। কি ধরনের, মানে আমি বলছি যে কোনো স্কুলে না কি? না না না, ব্যাক অফিস, ফ্রন্ট ব্যাক অফিস, অফিস, ফ্রন্ট ওরকম। অফিস, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কাজ, অফিসিয়াল জব করছেন। অফিসিয়াল জব। তোমরা কজন ভাই বোন? দুজন ভাই। দুই দুটো ভাই। দু ভাই। তুই বড়? আমি বড়। আচ্ছা, ছোট ভাই কি করে? ছোট ভাই ইনভেস্টমেন্ট ব্যাংকার, আচ্ছা। চাকরি করে। হুম। এবার তোমার ওই যে মুক্তধারা ছবিটা করার দিকে আসি, হ্যাঁ। হ্যাঁ। ওটা তো অলকানন্দ দি গিয়ে যখন ওখানে তোমাদের সঙ্গে কাজকর্ম করছিল, তখন সেটা কনসেপ্টটা আসে, তাই তো? না না না, সেটা তো উনি তো কাজ করেছিলেন আগে, অনেক আগে। আহ, আমি 2009-এ বেরোই। ঠিক হুম। আছে, 9-এ বেরোবার পরে তখন 2011 নাগাদ শিবপ্রসাদ মুখার্জি হ্যাঁ, এবং নন্দিতা রায় ওনারা ওই জেলে যে কালচার থেরাপি চলছে হ্যাঁ, না, হ্যাঁ, সেটা নিয়ে রিসার্চ করছিল। হ্যাঁ, এবং ওই রিসার্চ করতে করতে আমার সঙ্গে দেখা হয়। হ্যাঁ। তারপর আমাদের বাল্মীকি প্রতিভা বলে একটা শো চলছিল তখন, উনি সেটা দেখতে যান। মানে এই যে, না, না, এই যে বাল্মীকি প্রতিভাটা করাচ্ছিলেন তো অলকানন্দ দে, হ্যাঁ কিন্তু সেটাই বলছি। কিন্তু বাল্মীকি প্রতিভা আমার ভিতরে থাকাকালীন শুরু হয়েছিল। হ্যাঁ, আর বাইরে এসে মানে নিয়ার অ্যাবাউট 70 নম্বর শো অব্দি আমি করেছি বাল্মীকি হ্যাঁ, প্রতিভা। হ্যাঁ, হ্যাঁ। তো ওনারা গিয়ে বাল্মীকি প্রতিভাটা দেখেন, তখন আমাকে আইজি সাহেব মানে পারমিশন দিয়েছিলেন বাইরে থেকে হুম, করার জন্য। হুম। তো দেখে ওনারা তখন ওই মুক্তধারা স্ক্রিপ্টটা তৈরি হয় আর কি। আচ্ছা, এবার তোমার ওই জেলের জীবনটা জানতে চাইবো। জেলে জীবন তো মানে 9 বছর ছিলাম। হ্যাঁ, আমার 17টা কেসেস, হ্যাঁ আর একটা যেটাতে তোমার জেল হয়েছিল সম্ভবত, সেটা কোনো একটা, ওটা বোধহয় অ্যাবডাকশন বা এরকম কিছু একটা ছিল। হ্যাঁ হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। কি করেছিল বলো? কি করেছিলাম তো সেটা তো কোর্টও বলতে পারছে না। তাই? হ্যাঁ কি দোষ দেওয়া হয়েছিল? আমি তো ডিসচার্জ হয়ে গেছি। হ্যাঁ, ডিসচার্জ তো ডেফিনেটলি ঠিক হয়েছে। আছে, আমার কেসটা তো কি মানে কি? স্ট্যান্ড করছে না, ল্যাক অফ ওরা ওরা এভিডেন্স। কি দোষ দিয়েছিল? বিকজ অফ ল্যাক অফ এভিডেন্স কেস ইজ নট স্ট্যান্ডিং বলে আমাকে ছেড়ে দিয়েছে। হুম। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে দোষটা কি দেওয়া হয়েছিল? অ্যাকিউজটা কি করা হয়েছিল, সেটা ছিল যে ওই একটা অ্যাবডাকশন ছিল, আহ, বিভিন্ন রকম মার্ডার কেস ছিল। হুম। ঠিক আছে, নানা রকম কেস ছিল। বিভিন্ন রকম মার্ডার কেস, এটা কি হ্যাঁ কিরকম? মানে যে কেসগুলো এমন কেসও আছে যে কেসটা যখন ঘটেছে না তখন অ্যাকচুয়ালি আমি কাস্টাডিতে। আয় মা। ঠিক আছে, তো হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে সেই সময় দিয়েছে 17খানা কেস। এবার এই 17খানা কেস, তার মধ্যে লালবাজারও কেস আছে, হোমিসাইডের কেস ছিল। কিন্তু এই কোনো কেসই কোর্টে দাঁড়ায় না। হুম। এবং 9 বছর 7 বছর লেগেছিল এই যে একটা অ্যাবডাকশন কেসের। যেটা দিয়েছিল, কোনো বাচ্চাকে? না না না, তাহলে বয়স্ক কাউকে? হ্যাঁ লোকটার নাম কিশোর ছিল, এই জন্য আচ্ছা। কিশোর মানে বাচ্চা ভাবছে, কিন্তু কিশোর ও, লোকটার নাম ছিল। আচ্ছা, আচ্ছা, যে হ্যাঁ, লোকটার কথা বলছে কিশোর ছিল ওর নাম। ওই জন্য লোকে ভাবে বাচ্চাকে না কিডন্যাপ, না ওটা ভাবে না। আচ্ছা, ওটা কিশোর মানে লোকটার নাম কিশোর। হ্যাঁ, আচ্ছা। হুম। তো সেই সেই অ্যাকিউজটা করার পরে তোমাকে যখন দোষটা দেয়া হলো, হ্যাঁ, এবং যখন তুমি জেল হেরে, কত বছর তুমি ছিলে জেল 9 বছর কাস্টাডিতে? ছিল। 9 বছর জেল কাস্টাডিতে, তখন ওখানে তার পড়াশোনা মধ্যে আমার করতে? 2016-17 নাগাদ সাজা হয়। হ্যাঁ। ঠিক আছে, এবং সেটা হওয়ার পরে আবার হাইকোর্টে অ্যাপিল হয়, সেখানে কেসটা ডিসচার্জ হয় আমার। আচ্ছা। তো এইটা কি তোমার মা কি পুরোটা করতে হয়েছে, কেসটা? কোনটা? হ্যাঁ, কেস লড়তে তো হয়েছে তো? বাড়ির লোক ছাড়া তো বিপদে কেউ দাঁড়ায় না পাশে। সেইটাই তো। ঠিক আছে, তখন তো বন্ধু বান্ধব কমে যায়, তখন সবাই কমে যায়।
তখন দেখবে বাড়ির লোকই পাশে দাঁড়িয়ে আছে। এটা অসুস্থতা আর বিপদ হ্যাঁ, আপদ এই বিপদ দুটোতে আপদ। বাড়ির লোক ছাড়া কেউ বাড়ির নেই। লোক ছাড়া আর কেউ না। না, আরেকটা কথা তোমায় জিজ্ঞেস করছি, এই সময়টা তুমি কি করছিলে, মানে তুমি কোন ক্লাস, কোন ইয়ে, তখন তুমি আমি তখন ঢুকেছো? গ্রাজুয়েশন ফাইনাল ইয়ার, আমি ফাইনাল ইয়ারটা ভিতরে গিয়ে দিই। হুম। তারপরে আমি সাবজেক্ট কি ছিল তোমার? অ্যাকাউন্টেন্সি অনার্স। ও, বিকম। হ্যাঁ, তারপরে আমি পোস্ট গ্রাজুয়েশন করি হিউম্যান রাইটস নিয়ে ভিতরে এটা আমি থাকাকালীন। পড়লাম, হ্যাঁ, হিউম্যান রাইটস নিয়ে পোস্ট গ্রাজুয়েশন হ্যাঁ, করেছো। কিন্তু ওটা শেষ করতে পারিনি, লাস্টে একটা থিসিস করতে হয় তো, হুম। সেটা আমি কমপ্লিট করতে পারিনি। আচ্ছা। কারণ ওটা ভিতরে থাকাকালীন কমপ্লিট করতে পারতাম, বাইরে বেরিয়ে পারতাম না, এই জন্য আমি আর কন্টিনিউ করি। হ্যাঁ। ঠিক আছে, মানে আমার সাবজেক্টটাই ছিল যেই প্রিজনারদের এগেনস্টে যে হিউম্যান রাইট ভায়োলেশন নিয়ে। ওকে, ওটা ভেতরে থাকলে হ্যাঁ, তোমার থাকলে হতে তো পারতো। আমি মানে ইটস ওকে, বাইরে হ্যাঁ, থাকলে তো অনেকজন পেছনে লেগে যাবে না, হ্যাঁ, 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 যে জায়গাটাই এরকম। হ্যাঁ, সে তো বটেই, হ্যাঁ, সেটা তো করতে পারো নি। তো এই জন্য শেষ করতে পারিনি। তা আমার জিনিসটা একটু বিদঘুটে শুনতে লাগবে বা একটু খারাপ লাগবে, কিন্তু দর্শকরা না, তুমি এলে হ্যাঁ, আহ, একটা কৌতূহলও থাকে, আর আমারও কৌতূহল আছে, যে ভেতরটা তুমি যখন প্রথম গেছিলে কিরকম ছিল, আস্তে আস্তে কিরকম পাল্টালো, আর শেষটা কিরকম এটা হলো। নিয়ে আমার একটা পডকাস্ট করার ইচ্ছে আছে। এই তো করছো, করো। ভিতরের ছবিটা যেটা মানে সাধারণ মানুষ জানে সেটা, আর এবং বাস্তবে যেটা আছে সেই দুটো আলাদা। না, ওটা একটু তুমি আমাদের এখানে একটু, মানে একটু অল্প করে হলেও বলো কিরকম। ধরো প্রথম যেদিন তুমি ঢুকলে, হুম, তোমার তো আলিপুর থেকে তোমার ইয়ে হলো, আলিপুরকোট থেকেই তো তোমার সাজাটা হলো, হ্যাঁ। হয়ে তোমাকে আলিপুর জেলে না, আমি দেয়া, প্রেসিডেন্সি দিয়েছি। প্রেসিডেন্সি জেলে হ্যাঁ, দেওয়া হলো। এবার প্রেসিডেন্সি জেলে তুমি কিরকম ব্যবহার পেয়েছিলে? 20 দিন প্রেসিডেন্সি থেকে তারপরে আমি চলে এলাম আবার আলিপুর। আচ্ছা। ঠিক আছে, মানে বিভিন্ন পিসি নিয়ে যাচ্ছে, তো যেই পিসি নিয়ে যাচ্ছে তখনই পুলিশ কাস্টাডিতে নিয়ে যাচ্ছে, তো তখনই যখন কোর্টে আসে আবার জেল পাল্টে যায়। তো তারপরে আলিপুরে এলাম, আলিপুরে ছিলাম 3 সাড়ে 3 বছরের মতন। ঠিক আছে, তারপরে আলিপুর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে আমাকে পাঠিয়ে দিল আবার প্রেসিডেন্সি। হুম। ঠিক আছে, তো আবার প্রেসিডেন্সি ছিলাম, বাকি টাইমগুলো ওখানেই ছিলাম। মানে তো ওখানে এই যে সবাই বলে পুলিশ কাস্টাডিতে খুব অত্যাচার করে, হুম। খুব মারে, এখন খুব আর ওইগুলো হয় না। তোমাদের সময়ও এরকম ছিল না? মানে শুরুর দিকে ছিল, ছিল অনেকটা। মানে বার করার কথা, বার করার চেষ্টা হ্যাঁ, করতো? করে টচ করে মানে আহ জিজ্ঞেস করার জন্য অনেক কিছু করে, শুরুর দিকে ছিল। তোমার কিন্তু উপরে হয়েছে সেসব? আস্তে, হ্যাঁ, আমি খুব এনজয় করেছি। বাজে কথা বলো না। সত্যি সিরিয়াসলি। কেউ ওই জেল ওই জীবনে 9টা বছর না, তুমি বিশ্বাস করবে না, এটা না খুব বড় একটা শিক্ষা। হুম। কেউ আমাকে জিজ্ঞেস করে তোমার এডুকেশন কোথায় হয়েছে, আমি বলি যে সেন্ট জেভিয়ার্স কলেজে আমি মানে পড়াশোনাটা করেছি, আর বাদ বাকি পড়াশোনাটা ইউনিভার্সিটি, মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি না, প্রেসিডেন্সি জেলে জেল করেছি। ইউনিভার্সিটি, ওটা তো জেলে কারেকশন করেছি, হাউস, ওই হ্যাঁ। জন্যই বলে, মানে কোনো তো কিছু তুমি নেই। অনেক কিছু শিখতে পারবে, মানুষ চিনতে পারবে। ঠিক আচ্ছা, আছে, এবার ওখানে গল্প ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাইরে না যত মুখোশ পড়া মানুষ আছে, হ্যাঁ, হ্যাঁ। ভিতরে কম। ও। ভিতরে কি বলো তো, তুমি জানো অ্যাকচুয়ালি এ কি, এ কে, এ কি হুম। করতে পারে, ওর মানে কতটা রিচ না, সবই জানা। হুম। এই বাইরে না যে কোনো মানুষের সঙ্গে যখন কথা বলবে, তোমার ওটা ওকে চেনাটা খুবই ডিফিকাল্ট। হুম। প্রায় মানুষ মানে একটা না দুটো তিনটে লেয়ারের মুখোশ পড়ে আছে। হুম। ঠিক আছে, এবং তুমি যদি ভালো সাজো কারো সামনে, হুম। সে তোমার অ্যাডভান্টেজ নেবেই। তাই না? হ্যাঁ, একটা সময় পরে না মানে সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবে, খুব বেশি ভালো দিন ভালো থাকা যায় না। হুম। ঠিক আছে, তো এই প্রবলেমস গুলো আছে, এই এই ডিফারেন্সিয়েশন গুলো আমার কাছে তো মানে তুমি ক্লিয়ার। ওখানে গিয়ে মানে কারুকে পেয়েছিলে এমন, যার সঙ্গে, যার কাছ থেকে যে তোমাকে লেসন দিত, মানে ধরো সিনিয়র কেউ, বা না, কিরকম কিরকম ওটা স্কুল, ওইরকম স্কুলিং তো হয় না না না, এখানে। স্কুলিং না। আচ্ছা, ওখানে কিরকম কিরকম আসামি ছিল সব? সব রকম আসামি ছিল। খুনের এই সেই হ্যাঁ, সব ছিল? টেররিস্ট ফেরিস্ট সবাই ছিল। আচ্ছা। সবাই তো জেলের মধ্যেই থাকে না। সে তো থাকবেই, হ্যাঁ, হ্যাঁ, সে তো তাদেরকে তো জেল কাস্টাডিতে এবং রাখাই হচ্ছে। যারা মানে কি বলতো অপরাধ করেনি সেরকমও লোক ছিল, হ্যাঁ, সেরকম কোয়ান্টিটিও আছে অনেকটা। ঠিক হ্যাঁ, আছে, তারপরে নেশারি যারা মানে হ্যাঁ, পাতাখোর, হ্যাঁ। ড্রাগ এডিক্টস, এরা এরা ছিল। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম তোমার লোক। একটা ঘরের মধ্যে তোমরা কজন থাকতো? প্রথমে তো আমি প্রথম দিকে না আমি মোটামুটি 3 4 5 বছর সেলেই ছিলাম, একটা? একটা সিঙ্গেল সেলে একা ছিলাম। আচ্ছা, বাবা। ঠিক আছে, তারপরের ওই সেটা কি, সেটা কি ডিফিকাল্ট, নাকি একজনের সঙ্গে থাকাটা ডিফিকাল্ট? না, দুটোই ডিফিকাল্ট না, দুটো আলাদা। আচ্ছা। এবার তুমি কোনটা এনজয় করবে, তুমি 4 জনের সঙ্গে বসে তাস খেলতে এনজয় করবে, না একা একা বসে কিছু লিখতে এনজয় করবে। ওকে। ঠিক হ্যাঁ। আছে, বা একা একা বসে হয়তো রেডিওতে কোনো গান শুনতে এনজয় করবে, ডিপেন্ড করে তুমি কোনটা বেটার ওরা এনজয় করবে। রেডিও শুনতে দেয়? ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে যে আর বাকি 4 বছর আমি মানে এমনি ডরমেটরিতে ছিলাম, সেখানে 150 100 150 200 250 জন থাকতো।
বাবা, ছিল, বড় বড় ডগ। তা তোমাকে যেটাতে সাজা দেওয়া হয়েছিল সেটা কি কারণে? সেটা তো তোমার লোয়ার কোর্টে যখন বিচার চলছে তখন যেটা হয়, অনেককে বেনিফিট অফ ডাউটে সাজা হয়। হ্যাঁ। তো আমাকে বেনিফিট অফ ডাউটে সাজা দিয়েছে। আচ্ছা। কেসটা প্রমাণ হয়নি, কিন্তু বেনিফিট অফ ডাউটে সাজা ওই দিয়েছে। কিশোরের ব্যাপারটা হ্যাঁ, তো সেটাই হাইকোর্টে গিয়ে ওটা ডিসমিস হয়ে যায়। ডিসমিস হয়ে যায়। তো যখন তোমার ডিসমিস হলো তখন কি তোমার সমাজের ওপর রাগ হলো, নাকি মনে হলো যে এই সমাজটা আহ, তোমার সিনেমা দিয়ে শুরু হলো সেটা তো অন্য কথা হলো। হ্যাঁ, তাহলে যদি সিনেমা দিয়ে শুরু না, ওটা তাহলে কি হলো সিনেমা তোমাকে? দিয়ে শুরু হয়নি। তাহলে? আমার বেরোবার 3 বছর পরে সিনেমা হয়েছে। ওকে। এই লোকেরা ভুল জানে, দু হ্যাঁ। হাজার নয়ে আমি বেরিয়েছি আর মুক্তধারা রিলিজ করে 2012। আচ্ছা। তো তার মাঝখানে 3টে বছর ছিল। ওই 3টে বছর কি করেছো? 3টে বছর কাজ করেছি বিভিন্ন রকম। প্রথম এক জায়গায় কাজ করতাম, সেখানে আমি 3 মাসের জন্য কাজ করেছি। ও একটা এনজিও, ওরা নিয়ার অ্যাবাউট 4000 রুপিস আমাকে দিত সেই সময়। হুম। কিন্তু উম, মানে ওদের কাছে ফান্ড নেই। হুম। এবার ওরা বিভিন্ন রকম চিঠি ফিটি পাঠাচ্ছে ফান্ড আনার জন্য, তো আমি ছেড়ে দিয়েছি কাজটা। আচ্ছা। ওই 2-2.5 মাস হয়েছে তখনই আমি রিজাইন করেছি। করে আমি বললাম না, আমি এবার করতে, আমি যুক্ত থাকতে পারি আপনাদের সঙ্গে, এমনি কাজ করতে পারি, কিন্তু আমি করবো না এটা বলে যেটা করলাম হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় নিজের যেটুকু জানি সেই হিসেবে ইন্টারভিউ দিতে শুরু করেছি। চেনাশোনা লোকের মাধ্যমে গিয়ে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কথা বলেছি। কিন্তু সেই কাজগুলো পাইনি, কারণ ওইখানে একটা লাইন লিখেছিলাম যে আমি জেলে ছিলাম, একটা সুযোগ দিন, আমি আপনার মাথা নত হতে দেবো না। তো সেটা তারা মানে সেই সেই কারণের রিলাই জন্য, করতে হ্যাঁ পারবে না। সেটা সেটা সেই কারণের জন্য দেয়নি। ঠিক আছে। এবার তখন আমি ভাবলাম নিজস্ব একটা সংস্থা খুলবো। বাহ। ঠিক আছে। এবং মিস্টার বিডি শর্মা, যিনি আইজি ছিলেন আমার থাকাকালীন, উনি আমাদের খুব সাপোর্ট করেছে। আচ্ছা। ঠিক আছে। এবার ওই যখন নিজস্ব সংস্থা খুলবো ভেবেছি, প্রথমে একটা প্রোপ্রাইটারশিপ ফার্ম খুলেছি, যেটা শুধু ক্লিনিং সার্ভিস দেয়, আচ্ছা। পরিষ্কার করার কাজ। হুম। 3 মাস ধরে বিভিন্ন জায়গায় চেষ্টা করছি, কোনো কাজ পাচ্ছি না। হুম। ঠিক আছে। তারপর আমি মিস্টার শর্মাকে বললাম যে এমনি ব্যাপার, আপনার ওইখান থেকে আমাদের শুরু করতে দিন। আচ্ছা। তো ওনার বাড়িতে আমরা ক্লিনিক, ওনার বাংলো 1/1 বেকার্স রোড, ওকে। এটা আপনার ওই কোর্টের পাশে একদম। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ওইখানে আমরা পুরো ক্লিনিং করলাম এবং সেখানে সেটা প্রেস মিডিয়া হলো। আচ্ছা। সেখানে বিভিন্ন আর্টিকেল টার্টিকেল বেরোলো। আর তারপর থেকে লোকেরা যোগাযোগ করতে শুরু করেছে। ঠিক আছে। ক্লিনিক করলে মানে তুমি তোমার তারপরে কোম্পানি আপনার তোমাদের অনেক লোকজন বিখ্যাত নিয়ে? একটা হ্যাঁ। পাবলিকেশন, ঠিক আছে, হ্যাঁ। সেটার সঙ্গে আপনিও যুক্ত ছিলেন এককালে। হ্যাঁ। ওইখানকার একজন আমাকে ডেকেছিলেন। আচ্ছা। ঠিক আছে। সানি টাওয়ার্সে ওনার ফ্ল্যাট আছে, আচ্ছা। বুঝতে পারছেন। হ্যাঁ। এবার ডেকে ওনার বাড়ির যে ওনার ফ্ল্যাটের যে যত জানলা দরজা আছে না, মানে অনেকটা অনেক গ্লাস দিয়ে আর কি। হ্যাঁ। 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 তো উনি ওই গ্লাস ক্লিনিং এর জন্য একটা স্পেশালাইজ সার্ভিস না, আমরা হিট ক্লিনিং অনেক রকম হুম। ক্লিনিং করি, হুম। হুম। মানে ট্রেনিং করেছি, মেশিন কিনেছি তার জন্য। কে করেছে এগুলো? তুমি নিজে ট্রেনিং করেছো, লোককে শিখিয়েছো, নাকি লোক দিয়ে করিয়েছো? আমি আগে লোকের কাছে নিজে শিখেছি, আমি না ওকে। শিখলে আমি শেখাবো কি করে। হ্যাঁ, সেটাও তো ঠিক। আমি হ্যাঁ। আগে নিজে শিখলাম, আমি শিখতে, আমার নতুন নতুন জিনিস শিখতে খুব ভালো লাগে, তো আচ্ছা। আমি আচ্ছা। শিখলাম, শিখে আমি আমার যে নতুন স্টাফ গুলো আসছে তাদের শেখাচ্ছি, এবং ওরকম 3-4 জন যারা অলরেডি জানে ট্রেন্ড, তাদেরকে নিজের সঙ্গে রেখেছি। বাহ। মানে কাজ না হলেও মাইনে দিচ্ছি, থাকো আচ্ছা। আচ্ছা। বলে রেখেছি। এবং তারা সবাইকে ট্রেন করাচ্ছি, স্পঞ্জ করবে কি করে, ফ্লোরে হ্যাঁ, বিভিন্ন তো রকম সেই ট্রিটমেন্ট হয়। সানিটাসে গেলে? হ্যাঁ। তো সেখানে আমি কাজ ওনার সঙ্গে কথা বলতে গেলাম, তো উনি বললেন আমার কি গ্যারেন্টি যে আহ, এখানে কোনো ক্ষতি হবে না, কোনো ইয়ে হবে না। তো আমি ওনার সঙ্গে একটা এগ্রিমেন্ট করলাম, সেখানে লিখিত দিলাম যে কোনো কিছু যদি লস হয় বা ড্যামেজ হয়, তাহলে তার জন্য আমি সেটা আপনাকে রিইম্বার্স করবো আচ্ছা। বলে একটা এগ্রিমেন্ট করলাম। সেখানে আমার লোক ঢুকলো কাজ করতে। সেই লোক 2 জন করে কাজ করতো, উইকলি গিয়ে হুম। গিয়ে হুম। কাজ করতো। তো এরকম আস্তে আস্তে একটা একটা করে হতে হলো। হঠাৎ করে একদিন মানে আহ, একটা পেপারে একটা পুরো পেজ একটা আর্টিকেল বেরিয়েছিল আমার। ঠিক আছে। আচ্ছা। তখন আমার মুক্তধারা হয়নি। আমাকে হঠাৎ করে একটা বড় জুয়েলারি কোম্পানি, কলকাতায় নাম করা, তারা কল করেছে। কল করে বললো বললো এসে একবার দেখা করো, একটু কাজের ব্যাপার কথা বলবো। তো আমি তো বিশ্বাস করতে পারছি না ওরা কল হুম। করেছে। ঠিক হুম। আছে। তো হুম। প্রথম 1-2 বার আমি অ্যাভয়েড করলাম। তারপরে গিয়ে মিটিং এ বসলাম। অ্যাভয়েড করলে কেন? আমি ভাবলাম এমনি বলছে না কি বলছে, মানে বুঝতে পারছি না, মানে কেন ডাকছে। ঠিক আছে। তো বসলাম, তো তাদের সঙ্গে কাজ শুরু করলাম। হুম। তো হুম। তাদের কাছে প্রচুর স্টাফ আমার কাজ করতো, তারা এখনো তোমার করে। খবরটা পেলো কি করে? ওই সানিটাস ওটা দিয়ে পেয়েছে নাকি? না? ওই আর্টিকেলটা পড়ে, আমি বললাম না, ও। একটা 1 পেজ আর্টিকেল বেরিয়েছিল। কেন কেন বেরিয়েছিল?
ও বিভিন্ন লাইফ নিয়ে তখন আমি এই পেয়েছিলাম 24 ঘন্টা অনন্য সম্মান পেয়েছিলাম। ও, সেটাই বলো। হ্যাঁ, মানে ওই ওই বেরিয়ে তুমি কাজ করছো, আবার হ্যাঁ। স্বাভাবিক প্লাস জীবনে আমি ফিরছো। আমার সঙ্গে যারা কাজ করছে তারা সবাই মানে বেশিরভাগ এক্স প্রিজনার। এক্স প্রিজনার, হ্যাঁ, আচ্ছা। তাদেরকে চাকরি দিতাম। বাহ, মানে জেল থেকে বেরিয়ে তোমার কাছে চাকরি হ্যাঁ, পাচ্ছে। জেল থেকে বেরিয়ে ওইরকম বেরিয়ে যে বেরোচ্ছে তাকেই নিচ্ছি এরকম না, কিন্তু তুমি একটা বুঝতে যেটা। হ্যাঁ আমি বুঝে টুঝে মানে নিই আর হ্যাঁ, কি। হ্যাঁ, তো হ্যাঁ। এবার সেইভাবে আমি লোকজনকে নিয়ে তাদেরকে কাজ দিচ্ছিলাম। ফলে একটা ভালো পাবলিসিটি হয়েছিল। হ্যাঁ, তো সেটা হয়েছে, আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, কাজকর্ম বাড়তে তো শুরু এই যে করেছে। গয়নার দোকানে গেলে তখন তোমার ওটা কাজটা হলো। হ্যাঁ হলো, তো সেখানে কাজ শুরু করলাম, ওইভাবে আস্তে আস্তে শুরু করলাম। হ্যাঁ। ঠিক আছে, একটা কমপ্লিকেটেড কেস পেয়েছিলাম যেখান থেকে আমার কোম্পানির টার্নিং পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে তখন গভর্নর সাহেব ছিলেন এন কে নারায়ণ, না আর কে নারায়ণ আচ্ছা। ছিলেন উনি। হ্যাঁ। হ্যাঁ, তো আহ, উনি মানে একটা ফ্যাক্টরি ইনগ্রেট করার কথা ধুলাগড়ে, কিন্তু ওই ফ্যাক্টরিটা না মানে জাস্ট বানানো হয়েছে তো সব জায়গায় মানে 6 সেন্টিমিটার করে প্যারিস পড়ে আছে, মানে কেউ ওটা না রিস্ক নিয়ে মানে একটা রাতের মধ্যে শেষ করতে পারবে না ওই আচ্ছা, পরিষ্কার করাটা। আচ্ছা। তখন অন্য একজন মানে আইপিএস অফিসার আর কি, তাদেরকে আমার নাম্বার দিয়েছিল। তো উনি কল করেছেন, আমি পুরো একটা টাটা 407 407 গাড়ি ভর্তি লোক নিয়ে গিয়ে হুম। ওটা পুরো রাতের মধ্যে শেষ করে দুপুর দুপুর 5টার সময় ওদের ইনগ্রেশন, 2টোর মধ্যে শেষ করে হ্যান্ড ক্লিন ওভার করে করে দিই। দিয়েছিলে, হ্যাঁ। হ্যান্ড ওভার করে দিচ্ছি, মানে 6 একর হ্যাঁ, এরিয়া। বিশাল জায়গা। হ্যাঁ, বিশাল জায়গা। তো সেটা করে, সেটা ছিল আমার টার্নিং পয়েন্ট। আচ্ছা। ঠিক আছে, তো সেখানে ওরা একটা ভালো একটা অ্যামাউন্ট পেমেন্ট করেছিল সেটার হুম, জন্য। হুম, তো সেখান থেকে ব্যবসাটা বাড়াতে শুরু করি, মেশিনারি কিনতে শুরু করি, অনেক কিছু করি। হুম, করতে করতে 2000, তার মধ্যে তো মুক্তধারা হয়ে গেল। হুম। এবার সিনেমার জন্য আমি আমার কাজ ওইদিকে বাড়তে শুরু করলো। হ্যাঁ, ঠিক আছে, এবার 2014। তখন তুমি লাইম লাইটে চলে এলে প্রপারলি। হ্যাঁ, মুক্তধারাটা তোমাকে একটা হ্যাঁ, বড়। তখন আমি ওইটার জন্য আমি আমার কোম্পানির কাজও পাচ্ছি হ্যাঁ, আর কি। দুটো। হ্যাঁ, আচ্ছা। তো 2000 কিন্তু মুক্তদার পরে আরেকটা ঘটনা ঘটলো যে আমাকে না কিছু চেনাশোনা লোকজন এসে বললো একটু পিছিয়ে যাও, হুম। ঠিক আছে, কাজ করো না এখন। কেন? আমি তখন আনন্দবাজার পত্রিকা অনেক জায়গায় আমার নিউ আর্টিকেল বেরিয়েছিল যে আমি আর সিনেমা করবো। দেখো, সিনেমা তো শুধু সিনেমা করব, কাজ করব, ঠিক আছে, ইনকাম করব ভেবে তো আমি করছি না। হুম, আমি তো নিজস্ব নিজের একটা মানে একটা লাইফের জার্নি হুম, থেকে বেরিয়ে অন্য একটা লাইফের জার্নি তৈরি করছি। এবার এখানে তখন আমার পেন্ডিং কেস ছিল, হুম, অনেক কিছু নানা রকম সমস্যা ছিল, হুম। যেটার জন্য আমি একটু পিছিয়ে গেলাম। মানে সিনেমা থেকে। হুম। তো 6টা মাস আমি কোনো কাজ করি তখনও। আমি কিন্তু ফিরে আসার জন্য সাউথে গেছিলাম। হ্যাঁ, সেখানে সাউথের তখন আমার সাউথে ফার্স্ট ফিল্ম হয়েছিল, ওড়িশা বলে একটা হ্যাঁ। সিনেমা করেছিলাম। তো তারপরে এখানে এসে আবার কাজ এই যে শুরু। পিছিয়ে যাওয়া বলেছিল, মানে সেটা কি তোমার ওই কেস পেন্ডিং ছিল বলে তোমায় পিছিয়ে যেতে বলেছিল? না, তাহলে? নানান বিভিন্ন বিভিন্ন রকম কারণে। ঠিক আছে, আমি ভাবলাম এটা সেফ হবে। ঠিক আছে, মানে তুমি যতক্ষণ মানে কারো নিচে থাকবে না তারা খুব পছন্দ করে না। ওকে, ঠিক মানে আছে, যেই তুমি মুহূর্তে তুমি এগোতে শুরু এই করবে, শুরু করবে। ও তোমার আচ্ছা, নাম বড় এই হবে, হচ্ছে। তখন কি বলবো, ভালো দিচ্ছি ভালো লোক, তাকে ভালো ভালো করে। ভালো লোক হাত ধুয়ে পেছনে লেগে যায়, এটা স্বাভাবিক। হ্যাঁ, ঠিক আছে, তো সেই পরিস্থিতিটা বুঝে আমি একটু পিছিয়ে গেছিলাম আর কি। মানে যাতে করে সব কটা ফাঁকা হয়, তারপরে আবার হ্যাঁ, তুমি এগো। তো আবার আমি সাউথ আবার দেখছি কাজ পাচ্ছি না, 6 মাস কাজ আসছিল, আমি না 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 করেছি, আবার কাজ পাচ্ছি না, আবার সাউথে গিয়ে একটা কাজ করলাম। ঠিক হ্যাঁ, আছে, করে এসে ফিরে এসে আবার এখানে কাজ শুরু করলাম, তো এইভাবে চলেছে। 2014-তে যেটা হলো, আইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, জোকা, হ্যাঁ, হ্যাঁ, তারা আমাকে যোগাযোগ করে এবং যেমনি সোশ্যাল অন্টারপ্রেনারশিপ আছে না হ্যাঁ, অনেকগুলো, হ্যাঁ, হ্যাঁ। সুলভ যেরকম একটা সোশ্যাল অন্টারপ্রেনারশিপ, অন্টারপ্রেনারশিপ, তো হ্যাঁ। সেভাবে আমার কোম্পানিকে ওরা সোশ্যাল অন্টারপ্রেনারশিপ হিসেবে রেকগনাইজ করে এবং মানে আইএম এর কেস স্টাডিতে হুম। আমাকে ইনক্লুড করে। আচ্ছা। তার জন্য একটা বড় সেমিনার করেছিল। হ্যাঁ। সেখানে অল ইন্ডিয়া সব আইএম থেকে লোকজন এসেছিল, প্রফেসর টফেসর। আমাকে একটা প্রেজেন্টেশন দিতে হয়েছিল এবং তাদের যা প্রশ্ন সেগুলো উত্তর দিতে হুম, হয়েছিল আর কি। তো সেই একটা রেকগনিশন পাওয়ার পরে আমি এটাকে ভাবলাম ফরম্যাট চেঞ্জ করবো, প্রাইভেট লিমিটেড করলাম। তারপরে এক এক করে অন্য কাজগুলো শুরু করলাম, ওইভাবে কাজ করি। কিন্তু খুব এন্টারপ্রাইজিং, মানে তোমার মানে আটকে এই যে তুমি এই কাজটা করছো, এছাড়া আর কি কি ব্যবসা তুমি বলেছিলে? আরো নানা রকম ব্যবসা আছে হ্যাঁ, আমাদের। এটা ছাড়া আমি করি হচ্ছে একটা হচ্ছে আমার কোলাহল স্টুডিওস বলে, যেটা বলেছিলাম হ্যাঁ, অলরেডি। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, তারপরে হচ্ছে একটা মানে ব্র্যান্ড। তুমি গান করলে সেটা তুমি ডিস্ট্রিবিউশনশিপ, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। আর আর সেখানে আমি কর্পোরেট ফিল্মসও বানাই, তোমার অ্যাড ফিল্মস বানাই। অ্যাড ঠিক আছে, ফিল্মস বানাও? সেটা একটা গ্রুপ আছে আমার কাছে, এসআরএফটি এর। ঠিক আছে, পুরো ও, টিমটাই আছে, তারাই পুরো কাজটা করে। আচ্ছা। ঠিক আছে, আমি জাস্ট ওইটাকে দিই আর কি ওদেরকে। ওদেরকে দিয়ে হুম, করিয়ে নাও, হ্যাঁ। করিনি।
এবার তাছাড়া আমি একটা নতুন অর্গানাইজেশন খুললাম জাস্ট এই 3 বছর ছুটির মধ্যে আর কি। ওর নাম হচ্ছে ব্র্যান্ডিফাই। সেটা কি করে? সেটা বেসিকলি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ, এবং তোমার বিভিন্ন রকম আর্টিফিশিয়াল এআই এর ডিভাইসেস, যে হ্যাঁ, ডিভাইসেস গুলো না তোমার হয়তো জলে কত লাইক জলের মধ্যে স্যালিনিটি কত বা কোনো কিছু যদি ডিটারমিন করতে হয় না, সেই ডিভাইসেস গুলো ডিটারমিন করে এবং আচ্ছা, সেগুলো পেটেন্ট নিতে হয়। আচ্ছা, তো সেটার পেছনে কাজ করছি, সেটা নিয়ে কাজ করছি এবং এখানে বিভিন্ন রকম মেশিন লার্নিং, এআই, বিভিন্ন রকম অটোমেশন টুলস তৈরি হয়। যেরকম কোনো অফিসে বিভিন্ন রকম ইমেল আসে, সেই ইমেল গুলো রিপ্লাই দেওয়ার জন্য একটা 10টা লোক বা 5টা লোক আছে, তার জায়গায় ওই টুলটা ওদের দিয়ে দিলাম, ওই টুলটা ওরা লাগিয়ে নিল, সবকটা ইমেলে অটোমেটিক রিপ্লাই হবে। ও তাই নাকি? হ্যাঁ, এই অটোমেশন গুলো তৈরি করছে, এই তো অটোমেশন মানুষের চাকরি সব চলে যাবে। না চাকরির জন্য না, এটা তো একটা নতুন কাজ হ্যাঁ, না। এটা নতুন হ্যাঁ, কাজ। এবং তোমার এই এআই এর সাপোর্ট নিয়ে আমরা মার্কেটিংও করি। এখন তোমার কি মনে হয়, ফিল্মে কি এখন আবার তুমি কিছু নতুন কিছু করছো? হ্যাঁ যদি আমি বলতে পারো, যতটুকু বলতে পারো ততটুকুই বলো। হ্যাঁ আমি এখন দুটো সিরিজে কাজ করছি, ঠিক আছে। আচ্ছা, এবং এটা কোথায় রিলিজ হবে, মানে কে করছে, এই ডিটেলস গুলো আমি এখন বলতে না পারবো না, না। সেটা বলতে হবে না। তো সেখানে করছি এবং তাছাড়া ভালো, মোটামুটি ভালো আর ভেবে লাভ নেই এখন যা হ্যাঁ, অবস্থা, হ্যাঁ, ঠিক তাই আছে। না? হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক কাজ, আমার স্পেস ফেস ঠিক আছে বলেই করবো আর কি। সৃজিতের সঙ্গে কাজ করেছো না? হ্যাঁ করেছি, কিসে করেছো বলতো? রাজকাহিনী। রাজকাহিনীতে কাজ করেছো, আমার এটা মনে আছে। হ্যাঁ, রাজকাহিনীতে করেছো। আর কাদের সঙ্গে করেছো, বড় রাজ বড়? চক্রবর্তীর সঙ্গে করেছি, কি? যোদ্ধা? যোদ্ধা। হ্যাঁ, তারপরে বিন্ডোজ শিবপ্রসাদ, হ্যাঁ, ও নন্দিতা, তো, ওদের ওটা সঙ্গে তো ছেড়ে করেছি। দাও, ও তো মুক্তধারা করেছো। আর কি করেছো? গোত্র, গোত্র করেছো, হ্যাঁ। গোত্র করেছি। হুম। তারপরে তো আবার চুপচাপ হয়ে গিয়ে আবার আবার আসছো। না, তবে অরিন্দম শীলের সঙ্গে করেছি তীরন্দাজ সবর, হ্যাঁ, তীরন্দাজ সবর। ওটা আমার লাস্ট ছিল। তারপরে আমি 3 বছর ভালো অফ ভালো ছবি নিয়েছি। করেছো সব কটা, ভগবানের কৃপায়। উপরওয়ালা কৃপায় লোকজন মানে চেয়েছে, হ্যাঁ। করাতে চেয়েছে, করেছি। আচ্ছা, তুমি যেখানে যাও সেখানে কি তোমার এই যে পিছনের ব্যাগ এইটা হ্যাঁ, কে তোমার পিছু ছাড়ে না, এরকম কি মনে হয়? নাকি তুমি মানে এটাতে তোমার কিছু এসে যায় না? নাকি এটা তোমার খারাপ লাগে? নাকি তুমি মনে করো যে এটা ঠিক আছে, নর্মাল? আমার এতে কিছু এসে যায় না। তাই? হ্যাঁ, মানে প্রথম প্রথম খারাপ লাগতো হয়তো, হ্যাঁ, কিন্তু তারপরে না আমি হ্যাবিচুয়েটেড হয়েছি। আমি সে কেউ গেলে না দেখবি আমি আচ্ছা কিরকম না ছিল। আমি চেষ্টা করলেও না, লোকেরা ওটা মাথায় রাখবে। হ্যাঁ, তো এবার লোকেরা কি জানতে চাইছে চাই, আমি না বেশি এই জন্য মানে ইন্টারভিউ দিই না, হ্যাঁ, পডকাস্ট হ্যাঁ, এগুলো হ্যাঁ, করি না, ঠিক হ্যাঁ। আছে। কারণ ওই ওদের কাছে সাবজেক্ট তো অন্য কিছু নেই, ঘুরে ফিরে এখানেই আসবে, ঠিক আছে। না, এটা তো সে- তোমার একটা সেটা বড় মেজর, মানে যেমন ছোটবেলায় ধরো একটা কিছু হলো, সেটা মেজর একটা দিক তো আসবে তো লোকে জন্য। না, হ্যাঁ, তো সেটা ওকে, মানে যে জানতে চায় যেরকম চায় হ্যাঁ। আমি উত্তর দিই, হুম, ঠিক হুম, আছে। হুম। কিন্তু সেটা না আমাকে খুব একটা এফেক্ট করে না, কিছু করে না। এই 15 বছর দেখো, আমি 15 বছর বাইরে আছি এখন, হুম, হুম। 2009, না 16 বছর। 16 বছর হ্যাঁ, বাইরে আছে। 16 বছর, 17 বছর রানিং। এই 17 বছর আমি কি করেছি সেই হিসাবটা কম চাইলো, আচ্ছা, এবার আমি তোমায় জিজ্ঞেস ঠিক আছে। করব। এই হ্যাঁ, হিসেব কম চাইবো না, আমি হিসেব চাইবো। তুমি যাকে বিয়ে করেছো তার সঙ্গে প্রেম টেম গুলো কি করে হলো, কোথায় হলো, কি কবে বিয়ে হলো, সেগুলো একটু বলো আমাদের। সেটা খুব মানে খুব ভালো, কি বলতো, মানে খুব মনের ডেপথের একটা গল্প, বলো। ঠিক আছে। এই গল্পটা তো সবাইকে শেয়ার করি না, কিন্তু কিছু কিছু জীবনে পার্সোনাল রাখতে হয়। হুম, তো ফ্যামিলি নিয়ে, ঘরের ব্যাপার নিয়ে, ঘরটাকে না আমি যখনই কোনো বাড়ি ফিরি, আমি গেট, আমার যত কাজ থাকুক পৃথিবীতে আমি গেটের বাইরে ফেলে ঢুকি। হুম, এবার ব্র্যান্ডিফাইয়ের জন্য একটা প্রবলেম হচ্ছে যে আমার না রাত্রে মাঝে মাঝে ইউকে বা হুম। কানাডাতে মিটিং করতে হয়, ঠিক আছে, আচ্ছা। ফোন কল, ঠিক হ্যাঁ, আছে। তখন আমি ওইটা আমার উপায় নেই বলে আমার করতে করতে হয়, হয়, হ্যাঁ। তাছাড়া আমি কোনো কাজ বাড়িতে করি না। মানে আজকে না, আজকে 15-16 বছর ধরে কোনো কাজ আমি বাড়িতে করি না। কিন্তু যখন আমি অফিসে থাকি বা কাজে যাই, তখন আমি কাজ ছাড়া অন্য কিছু করি না। হুম, আমার 4 বছরের রিলেশন ছিল, হ্যাঁ। তারপরে বিয়ে হলো কোন বছরে বিয়ে করেছো? 2016। ও, তার আগে 12 থেকে রিলেশন? হ্যাঁ, 12-13 থেকে রিলেশন। কোথায় আলাপ হয়েছিল? আলাপ হয়েছিল। এটা তো সুইট একটা হ্যাঁ, ব্যাপার। সুইট গল্প। হ্যাঁ, তো তোমার এই মিষ্টি করে তোমার বউয়ের নাম বলো আগে। আমার বউয়ের নাম মৌমিতা আচ্ছা। এবং ওর বাড়ি কোথায়? ওর বাড়ি তারকেশ্বর। হুম। আর আমার সঙ্গে প্রথম আলাপ নর্থ বেঙ্গলে। হ্যাঁ। 4 বছর প্রেম করার পরে বিয়ে করি। আদি তুমি বেড়াতে গেছিলে? না, আমি কাজে গেছিলাম হ্যাঁ। এবং আমি অনেকবার নর্থ বেঙ্গল যাই আর কি, আচ্ছা, এখনো আচ্ছা। যাই। মানে তো নর্থ বেঙ্গল মানে আমি যত হিল স্টেশন গেছি না মানে ইন্ডিয়ার মধ্যে, হুম, আমার দার্জিলিং ই সব থেকে ভালো লাগে।
এবং এটা দার্জিলিং এর আমারও গো। যে একটু অফ রোড যেগুলো আছে না, হ্যাঁ 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 হ্যাঁ। ছটকপুর, আহ, একটু সাইডে একটু সাইডে, হ্যাঁ সাইডে যেগুলো আছে সেগুলোও আমি খুব পছন্দ করি এবং হ্যাঁ। সেখানেও যাই এবং প্রায় যাই হুম হুম বছরে। এখন তো 2 বছর ধরে যেতে পারছি না, কেন বউ প্রেগনেন্ট ছিল, তারপরে হুম হুম হুম। বেবি এলো। তো কিন্তু না হলে আমরা বছরে 2 বার। তো 4 বছরের একটা কোর্টশিপ ছিল, হ্যাঁ, তারপর বিয়ে হলো। আমরা তোমার বিয়ের ছবি দেখেছি, সুন্দর। কোথায়, কোন চার্চে বিয়ে করেছিল? আমরা চার্চে বিয়ে করেছিলাম, আমরা এমনিও বিয়ে করেছিলাম, এমনি মানে? মানে ওই রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন না, এমনি আহ, মানে আমাদের রিচুয়াল যেমনি। হিন্দু মানে? হ্যাঁ, হিন্দু হিন্দু রিচুয়ালে রিচুয়ালে? যেরকম হয়। মানে তোমরা কি খ্রিস্টান, ওরা হিন্দু? ও ও হিন্দু, হ্যাঁ, ও আর তোমরা খ্রিস্টান? হ্যাঁ খ্রিস্টান। হ্যাঁ, আকারে তো কিন্তু বুঝতে কি পেরেছি। বলতো, আমাদের দুজনে একটা আছে, that আমি না মানে, কিন্তু আমি না কোনো শুধু আমি আমি কিন্তু হ্যাঁ, স্পিরিচুয়ালি কিন্তু স্পিরিচুয়াল। আমি যাদবপুর ইউনিভার্সিটির মাঝে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছি, কিসের উপরে? মিউজিক্যাল মেডিটেশন। বাহ। এটা বেশ কয়েক বছর আগের কথা বলছি, ঠিক আছে। তো আমি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে মিউজিক্যাল মেডিটেশনটা করাতাম, কিরম সেটা গো, মিউজিক চালিয়ে? মিউজিক এইডেড মেডিটেশন। এবার আচ্ছা। ব্যাপারটা হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে একজন একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে, একদম। এবং যেরকম পজিটিভ পাওয়ার আছে নেগেটিভ পাওয়ারও আছে, সবই আছে। হুম। আহ, তো এবার ব্যাপারটা হচ্ছে না, মানে আমি মেডিটেশন করি, মানে কোনো ফরম্যাটে বিশ্বাস করি না, ঠিক আছে। কারণ একটা সময় আমি নাস্তিক ছিলাম, ঠিক আছে, আমি কিছুই বিশ্বাস করতাম না। কিন্তু আরেক জীবনে একটা এমন ফেজ এলো যখন আমি বিভিন্ন রকম স্ক্রিপচার্স নিয়ে রিসার্চ করেছি, বাইবেলটা পড়েছি, গীতা পড়েছি, কোরআন পড়েছি, ঠিক আছে। এবং সবকিছু এমন একটা টাইম গেছিল যে বিভিন্ন রকম কোরআনের শ্লোক, সূরা, এগুলো না মুখস্থ ছিল আমার, এবং আমি বলতাম সারাক্ষণ, এটা ঠিক আছে, কোন সময়? ওর ভিতরে থাকা গেল, হুম। ঠিক আছে। তো যেমনি আইতাল কুশি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল কাউম লা তাকিজু বিনা সিনাতে ওয়ালা নাউম লাহু মাহসাবা বলে যাচ্ছি, শনি মন্ত্র পড়ছি, ওম প্রিং প্রাং প্রং সোহায় নামা, শনিবার করে, ঠিক আছে। এইগুলো সব মিলিয়ে মিশিয়ে একটা রিলিজন বানিয়েছি, প্রত্যেকটা রিলিজন আছে তার মধ্যে। তুমি এটা জেলে বসে বসে এগুলো পড়েছো এবং এগুলো ভেতরে হ্যাঁ, নিয়েছো? হ্যাঁ। এবং তারপরে আমি ওই করতে 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 না, মানে আমি ভাবলাম যে এই যে ঈশ্বর, ভগবান, যে নামে ডাকি না কেন আমরা, একটা পাওয়ার তো, হুম। সেই পাওয়ার এতগুলো ভাষায় আমাকে বোঝাতে হচ্ছে আমার কি দরকার, ঠিক আছে। মানে আমি, আমার তো ভিতরে কোনো আশা নিয়ে এ নিয়ে তো প্রার্থনাটা করি, ঠিক আছে, আমাকে এটা করে দাও, এটা করো, অনেক কিছু তো বলি হ্যাঁ হ্যাঁ, ভগবানকে। 100 বার। তো এইগুলো আমাকে বোঝাতে হচ্ছে, তো আমি এগুলো কিছুই করব না, আমার তার কাছে কিছু চাওয়ার নেই, ঠিক আছে। আমার শুধু তার সঙ্গে একটা কানেকশন বিল্ড আপ করতে হবে। তো আমি করতাম মেডিটেশন, ঠিক আছে। সেই সেই প্রথম মেডিটেশন গুলো কিরকম ছিল, আমি সাউন্ড ট্রাভেল করতাম, মানে এই যে বিভিন্ন রকম আওয়াজ যেটা আমি শুনতে পাচ্ছি, তো এটা শুনতে 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 এর বাইরে বেরোবার চেষ্টা করতাম, হুম ঠিক আছে। তো এইগুলো করতাম। হুম তো করতে করতে এটা আমার হ্যাবিট হয়ে গেছে, আমি আজও করি। আজকে 15 বছর বাইরে আছি, 16 বছর বাইরে, যে একদিনও মিস করি, হুম। ঠিক আছে। আর এখন আমার মিউজিকের প্রয়োজন হয়, মানে এটা আমার আমার কাছে একটা, মানে কি বল, এটা এটা আমার স্ট্রেংথ দেয়, ঠিক আছে, মেডিটেশনটা যেটা আমি করি এবং শেখাইও। আমার কাছে অনেক রকম পেশেন্ট, যাদের সিজোফিনিয়া, যাদের বাইপোলার ডিসঅর্ডার, হ্যাঁ। এরকম পেশেন্টরা আছে যারা কন্ট্যাক্ট করে, এবং তাদেরকে আমি অন ফোন মেডিটেশন করাই। মানে এটা এটা বেসিক্যালি এই মেডিটেশন গুলো না, এই যে আমরা যেটা শুনি, একটা ধুন মতো আছে, টাং আওয়াজ হলো, টু, না না ওইগুলো না, ওটা না? বেসিক্যালি না, মানে কি বলবো, আমাদের বডি না কোনোদিন মেডিটেশন প্রিপেয়ার থাকে না, আচ্ছা। ঠিক আছে। আমরা যখনই আহ, করতে বসি, ঠিক বিভিন্ন রকম চিন্তা আছে আমাদের মাথায়, হয়তো লাস্ট 2-3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট ম্যাক্সিমাম আমরা হয়তো একটা ধ্যানে যাচ্ছি আর কি, ঠিক আছে। বাকি টাইম গুলো 5 মিনিট 10 মিনিটও করা যায় না? না, একটা একটা হয়তো একটা একটা ট্রান্সের মতো? একটা একটা ট্রান্সে ঢুকছি আর কি, ঠিক আছে, হ্যাঁ। এর বাইরে কিছু হয় না। কিন্তু আমি না ওদেরকে, এটা অ্যাক্টিভিটি বেসড, হুম। মানে যেগুলো ওদেরকে করায়, বিভিন্ন অ্যাক্টিভিটি করতে 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 একটা টাইমের পরে না ওরা নিজে থেকে মেডিটেশন করছে। মানে যোগাসনের মতো খানিকটা? যোগ আসন না, মানে ব্লাইন্ড ফোল্ড হয়ে মিউজিক শুনে হাঁটছো তুমি ও। রুমের মধ্যে, মানে এরকম বিভিন্ন অদ্ভুত অ্যাক্টিভিটি, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, সেগুলো তুমি শিখেছো নিশ্চয়ই? শিখিনি আমি। নিজে তৈরি প্রবলেমটা যে করেছো? শিখিনি আমি, করতে 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 নিজে আমার করতে? মনে হলো এটা, আমি সাইকোলজি নিয়ে প্রচুর কিছু পড়াশোনা করি, আমি মাঝে মাঝে মানে আমি মানে নতুন নতুন জিনিস শিখতে ভালোবাসি। আচ্ছা, হ্যাঁ। ছোটবেলায় খুব ইচ্ছা ছিল কুনফু শিখবো, হুম। ক্যারাটে শিখবো, পারিনি। যখন মানে এই বেরিয়ে আসার পরে ইনকাম করতে শুরু করলাম, শিখেছি, আচ্ছা। ঠিক আছে। সেরকম অনেক কিছু শিখেছি, ঠিক আছে। তো তার মধ্যে সাইকোলজি নিয়ে আমার খুব হুম ইন্টারেস্ট, তো আমি বেসিক্যালি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, ঠিক আছে, হিপনোথেরাপি নিয়ে অনেক কিছু হুম হুম হুম। শিখলাম, শিখে আমি ওর হিপনোথেরাপিটা কি জিনিস? হিপনোথেরাপি ট্রিটমেন্ট, মানে হিপনোথেরাপি মানে তোমাকে
হিপনোটাইজ করে দেয় ওটা না? না না। তো সেগুলোর সেটা প্র্যাকটিশনার ডিগ্রি আছে আমার কাছে, আমি প্র্যাকটিস করতে পারি, কিন্তু আচ্ছা, করি না। করো ঠিক না। আছে, কেন আমি সেটা শিখে এসে না আমি না লোককে অ্যাসেস করতে শুরু করে দিয়েছি, যাকে দেখছি তাকে অ্যাসেস করছি। এই আমি খেয়েছে? মানে এই যে আচ্ছা, আমাকে অ্যাসেস করে বলো। না, তোমাকে ওইভাবে আমি অ্যাসেস করার চেষ্টা করছি না, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে তোমার আই মুভমেন্ট, ঠিক আছে, কোন দিকে তাকাচ্ছ, সেগুলো দিয়ে না পুরো ওই লোকের একটা জাজমেন্ট ও, বানানো, ঠিক আছে। তো এইটা মানে এটা প্রবলেম্যাটিক হচ্ছে, ঠিক আছে, বলে আমি করছি না। কিন্তু আমার ফিউচারে হয়তো আজ থেকে আরো 10 বছর 15 বছর পরে যখন আমি যদি বেঁচে থাকি, তাহলে আমার ইচ্ছা আছে একটা একটা রিহ্যাব সেন্টার টাইপের করার জন্য, যারা সাইকোলজিক্যালি এফেক্টেড, যারা ড্রাগ নেয় তাদের জন্য, ঠিক আছে, যেখানে মেডিকেশন দিয়ে কাজ করবো না, হুম, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বেসড এবং থেরাপি বেসড হবে, কিন্তু দের বি নো মেডিকেশন। আচ্ছা। তো সেটা একটা ইচ্ছে আছে। তো তুমি নিজে যোগাসন, জিম কি কি করো? না, আমি যোগাসন করি না, আমি জিমও করি না। জিম করি কোনো ছবি যদি লক্ষ্য যদি থাকে না, মানে আমার না কোনো টার্গেট থাকলে ওটা পেছনে খাটতে ভালো তো লাগে। এমনি শরীরের জন্য কি করো? কিচ্ছু করি না, তাই? কিচ্ছু করি না আমি তুমি এমনি। যে লোককে এত শেখাচ্ছ। এমনি শরীরের জন্য যেটা করি হচ্ছে মাঝে মাঝে আমি যাই মাঠে দৌড়াতে, সেটা আমি ও, খুব ভালোবাসি মাঠটা করতে। যদি তুমি আমাকে মানে যেমনি জোরদার সময় না আমার 96 98 ওজন ছিল, তো রাজ চক্রবর্তী ডেকে বললো না এটা কমাতে হবে তোমাকে, তো মানে এই প্যাক আনতে হবে, অমুক আনতে হবে, তমুক আনতে হবে। ঠিক আছে, আমার কাছে টাইম কতদিন, 45 ডেজ। ওই 45 ডেজ এর মধ্যে আমি 14 কিলো ওজন কমিয়েছিলাম, হুম। ঠিক আছে। এবং যেটা ওনার প্রয়োজন সেটা মানে সেরকম মানে সেই বানিয়ে খাওয়া দিয়েছে। দাওয়ার তুমি তুমি হ্যাঁ। এমনি বেসিক্যালি কি কন্ট্রোল করো কখন? খাওয়াতে? মানে খাওয়াতে কার্ব, আমি আলু এসব? গ্লুটেন যেটা দেয় যে ওটা খাই না। হ্যাঁ, মানে যে ব্রেড টেড, ব্রেড খাই না, আহ, আটা ময়দা আটা কিছু? ময়দা, আহ, এই ফুলকপি, হ্যাঁ, বাঁধাকপি, হ্যাঁ, সর্ষে, কফি, এগুলো হ্যাঁ। খাই না, আচ্ছা। ঠিক আছে। তাছাড়া আমি আর কিছু কন্ট্রোল করি না। আমি তাছাড়া মিষ্টি খুব ভালোবাসি, ঠিক আছে, অনেক কিছু আমি ভাত খুব খাও? ভালোবাসি। ভাত খাই, হ্যাঁ, ভাত ডাল রুটি খাই, তরকারি। সব খাই। কিন্তু যদি বলে আচ্ছা যখনই কারোর সঙ্গে ছবির জন্য কথা হয়, তো তো আমি ওকে বলি যে যদি ক্যারেক্টার এমন হয় আমার শরীরের মধ্যে কোনো চেঞ্জ করতে, তাহলে আমার 30 40 দিন টাইম দিতে হবে। ওই 40 দিনের মধ্যে না যেটা রিকোয়ার্ড আমি করে নেবো তৈরি। হুম, 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 তো হুম। সেভাবে করি, তখন নিজেকে তৈরি খাটি ওই করছো। একটা, তখন একটা টার্গেট আছে না, ওই টার্গেটের পেছনে মানে লেবার দিতে খাটতে ভালো লাগে। আর এমনি টাইমে যখন টার্গেট নেই তখন আমি ভালো খাবো না, ভালো এ করবো না, হ্যাঁ। সেটা হয় না। এবং তোমার এবং বাড়ির লোকেরও প্রবলেম, হ্যাঁ, ঠিক আছে, যে মানে আমার জন্য আলাদা বানাও, ওদের জন্য হ্যাঁ, আলাদা বানাও। হ্যাঁ, যা হ্যাঁ, হয়, দেখো আমার একটা এমন টাইম মানে জীবনে কাটিয়েছি, হ্যাঁ, যখন না মানে বেরিয়ে আসার পরে ওই বললাম না 4000 আমি ইনকাম করতাম, তো আমি না ওই 4000 নিয়ে কিভাবে মানে একটা মাস চালাবো সেটা জানতাম না, ঠিক আছে। আমার রাস্তায় আসছি, আমার ইচ্ছা হচ্ছে ট্যাক্সি চড়বো, তো ট্যাক্সি চড়ছি, ঠিক আছে, আমার ইচ্ছে হচ্ছে আচ্ছা এটা খাবো, ঠিক আছে, ভালো লাগছে, মানে 9 বছর বাদে বেরিয়ে হ্যাঁ, তখন একটা তো খেয়ে অন্যরকম। নিচ্ছি কাবাব হ্যাঁ। মাবাব এই ওই খেয়ে নিচ্ছি। আমার 10 12 দিন হলেই পয়সা শেষ, হুম। ঠিক আছে, প্রথম মাস। তো কি করব এবার, প্রবলেমটা হচ্ছে আমি চাইতে পারি না, মানে হ্যাঁ। খুব খারাপ লাগে লোকের কাছে চাইতে, ঠিক আছে। আমার আজ অব্দি ব্যবসায় প্রথম যখন শুরু করেছিলাম আমার ভাই আমাকে একটা লোন দিয়েছিল, সেটা আমি উইদিন 3 মাস 4 মাসের মধ্যে আমি ওকে ফেরত দিই। এবং তারপরে আজ অব্দি ব্যাংক ছাড়া আর মানে কোনো মানুষের লোন কাছে লোন মোর নিই, নাও নেই। কিছু নিই, ঠিক মা আছে, আছেন এখনো? ব্যাংকের কাছে নিই। মা আছেন হ্যাঁ, তো? হ্যাঁ, মা আছে। হ্যাঁ। তোমার সঙ্গে থাকে? হ্যাঁ, আমার সঙ্গে। কোথায় থাকো? তুমি বেহালাতেই থাকো নাকি? না, বেয়ালে থাকি না, বেয়ালে অফিস আছে আমার, আমি হুম। গড়িয়ে থাকি। আচ্ছা, নিজেরা ফ্ল্যাট ট্যাট কিনেছো? না, ফ্ল্যাট না, আমি বাড়ি বানিয়েছি। বাড়ি বানিয়েছো? হ্যাঁ, ওটা একটা না। 2 তলা বাড়ি বানিয়েছি, হ্যাঁ। ওইখানে থাকি। এবং কে তুমি, একটা মা? ফ্ল্যাট আছে আমার রুবিতে, কিন্তু থাকি না এখানে। হ্যাঁ। তো কে তুমি, মা, ভাই সবাই মিলে থাকো না? না, ভাই থাকে বম্বে। ও। ভাই ওইখানে এখন কাজ করে, ও বিদেশে ছিল, এই হুম। কিছু বছর হলো ফিরে এসেছে। বোম্বে থাকে? কারণ ওর ওয়াইফ বাচ্চা সব আছে না এখানে, তো হুম, হুম। ওইখানে একা একা থাকতে হচ্ছে, তো ছেড়ে চলে এসেছে আর কি। তো তোমার মা তো এখন একটা ভালো সঙ্গী পেয়েছে, হ্যাঁ, নতুন একটা ছোট্ট বেবি বাড়িতে। হ্যাঁ। কি নাম তোমার মেয়ের? আমার মেয়ের নাম হচ্ছে অ্যাশলিন। অ্যাশলিন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা এটা বেশ ইন্টারেস্টিং, মানে এখন বাড়িতে বাড়িটা একটু বাড়ির মতো ওর হয়েছে বলো। ডাক নাম হচ্ছে আরশি। আরশি। আচ্ছা। তাহলে ওর মা এখন বাড়িতেই? ওর মা এখন কাজ জয়েন করেছে, ডিউটি কোথায় জয়েন করে। কোথায় জয়েন ও তো করেছে? ইএসআই হসপিটালে চাকরি করে, ও, কি নার্স? না। ডক্টর, ডেন্টাল সার্জন। ও ডেন্টাল সার্জন? ও, আচ্ছা।
তো তারপরে তাছাড়া লেখালেখি কাজ করে, উনি লেখালেখি করে, সাহিত্য একাডেমি যুবা পেয়েছিল 2 বছর আগে, 2-3 বছর আগে। হ্যাঁ। হ্যাঁ, অনেক কি লেখালেখি নাম ওর করে। মেয়ে, তোমার বউয়ের নাম কি? মৌমিতা। মৌমিতা, আচ্ছা। দেখবো, দেখে নেবো একটু, যা দেখতে হচ্ছে। তো তো মোটামুটি এখন তুমি এইভাবে সেটেল, এবং মোটামুটি জীবনটা সুন্দর করে চলছে, কাজের দিকে সিনেমার দিকে এগোচ্ছে। এবার তোমার কাছে একটু জীবন জিজ্ঞেস, কোনোদিন সেটেল থাকে না। তাছাড়া কি বল, মানুষের না কোনো কিছু কোনোদিনই ওদের চাহিদা না মানে শেষ হয় না। আজকে এটা পাচ্ছি তো কালকে ওইটা দরকার, এটা হুম চলতে থাকে। হুম, এবং আজকে আহ, যেটুকু দরকার তার বাইরেও তো দরকার আছে। হ্যাঁ, ঠিক আছে, এবার এই দরকারগুলোর জন্য আমরা আবার পরিশ্রম করতে খাটতে থাকি, থাকি, হ্যাঁ, হ্যাঁ। খাটতে থাকি। তো ব্যাপারটা হচ্ছে যে তোমার এখন চাহিদাটা কি? আমার তো অ্যাশলিনের মানে হচ্ছে ড্রিম হুম ভিশন। তো হুম, আমার ড্রিম ভিশন চলে এসেছে, ঠিক আছে। হ্যাঁ তো আমার আর কোনো চাহিদা নেই, আমার তো ওকে নিয়ে থাকতে এত ভালো লাগে হ্যাঁ যে মানে মাঝে মাঝে কাজেও দেরি হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ সেটা হওয়া উচিত না, কিন্তু হ্যাঁ, তাও মাঝে মাঝে সারা রাত বসে থাকি ওকে নিয়ে, যেমন ও এত রাতে ভালো লাগে। ঘুমায় না। হ্যাঁ 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 হ্যাঁ, তো হ্যাঁ, মাকে তো একটু রেস্ট দিতেই হবে না? মাকেও একটু রেস্ট দিতে হয়। হ্যাঁ তো সে আছে, একজন মেইন ক্যারেক্টার আমার জীবনে এখন। হ্যাঁ তাছাড়া ওয়াইফ তো আছে, মাও আছে, ঠিক হ্যাঁ। আছে। তাছাড়া নতুন নতুন তিনটে কাজ করতে যে, নারীর মধ্যে তুমি আছো, তিনজন মহিলা। হ্যাঁ। হ্যাঁ, তো লাকিস্ট। এবার এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকদিন পরে কাজ শুরু করেছি, হ্যাঁ। এবং ভালো ভালো কাজ করতে চাই, সেটা কলকাতায় হোক বাইরে হোক, যেখানে হোক হুম। সুযোগ পাবো যে যেখানে কাজটা করবো। করছো সেটা হিন্দি বাংলা দুটো মিলিয়েই হচ্ছে বলছো? মিশিয়ে। বাংলা ছবির এখন যে অবস্থা, হ্যাঁ, তোমার সঙ্গে তো মোটামুটি সবারই যোগাযোগ আছে আছে আছে। তো ইদানিং কালে অবশ্য কোনো প্রিমিয়ার টিমিয়ারে তোমাকে দেখি না, আবার হয়তো ইদানিং দেখবো। কাল কেন, আগেও দেখোনি? কোনোদিনই দেখিনি না। না, আমি ওই প্রিমিয়ার তোমার পার্টি এখানে ওখানে সোশ্যালাইজিং করতে আমি যাই না, হ্যাঁ। ঠিক আছে, কারণ আমার মনে হয় ওটা ওয়েস্ট অফ টাইম। হুম। ঠিক আছে, হয়তো ওখানে 2-4টে পরিচিতি বাড়বে, কাজ হতেও পারে, ওদের সঙ্গে নাও হতে পারে, হ্যাঁ, ঠিক আছে, কোনো কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। এবার কোভিড হোক যাই হোক, কাজ বন্ধ হয়ে যাক, যে যে হোক, আমি তো অন্য একটা স্ট্রাকচার নিয়ে কাজ করি, ওটা তোমার যাতে আমার ভালো আয়টা চলে, মানে চলে আসে চলে। আর কি, মানে হ্যাঁ, ইনকামটা চলে হয়, এসে যায়। কিন্তু এই ভালো কাজ বলতে গিয়ে খুঁজতে গিয়ে কত বছর দাঁড়াতে হবে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যা অবস্থা। সত্যি। ঠিক আছে, তো এবার এখন এতদিন পরে ভেবেছি যে কাজ করব মোটামুটি। আমার আহ, চরিত্রটা আমার ভালো লাগলে, এবার স্পেসটা ভালো এখন তো লাগলে, ওটিটি একটা বড় দিক হয়েছে না? ওটিটি একটা বড় দিক, তো সেই করব। তুমি ওটিটিতে কিছু করছো? ওটিটির করছো, জন্যই করছি এখন যে কাজটা যে করছি। কাজটা করছো সেটা ওটিটির জন্যই করছো। আচ্ছা, এবার তোমাকে একটু বাচ্চাদের মধ্যে কিছু প্রশ্ন করি। তোমার ফেভারিট অ্যাক্টর, ফেভারিট অ্যাক্ট্রেস, হ্যাঁ। এরকম কারা কারা? এ বাবা, এরকম ফেভারিট বলে কেউ নেই, মানে ফেভারিট, যেটা ফেভারিট এখন না, মানে রোজ পাল্টায়, হ্যাঁ, সে ঠিক আছে। প্রত্যেকটা সিনেমার সঙ্গে পাল্টায়। হ্যাঁ, এখন। বারবার দেখ, কারোর ছবি মিস করব না, মানে এর ছবি আমায় দেখতেই হবে এরকম কেউ নেই, হুম হুম ঠিক হুম। আছে, এক নম্বর। ছোটবেলায় খুব আইডলাইজ করতাম অমিতাভ বচ্চন, আচ্ছা। ঠিক, বিগ বি। হ্যাঁ। তো সেটা ছোটবেলায় কেন, বড়বেলাও অনেক সময়, যেমনি আমার জেলে যখন ছিলাম না, আমার মা এসে আমাকে বলেছিল, তুই বেরোচ্ছিস তো, তুই একটা কাজ কর, এই শহর ছেড়ে চলে যা, বম্বে, মাদ্রাস, অনেক জায়গায়। তোমার মা? হ্যাঁ, আচ্ছা। তো অনেক জায়গায় তোমার আত্মীয়রা আছে, ওখানে গিয়ে থাকো, ওখানে নতুন করে জীবনটা মানে, কাটাও। হ্যাঁ, কাটাও, নতুন করে নিজের একটা জীবন শুরু করো। তো তখন আমি আমার মাকে বলেছিলাম যে তুমি যে সম্মানটা হারিয়েছো আমি তোমাকে ফিরিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ এই কথাটা বলার ঠিক পরে আমার মাথায় পড়লো ওই যে অগ্নিপথে যে আহ, আহ, মানে মাকে বলছে না, হ্যাঁ মান্ডুয়া লটা দুঙ্গা তুমকো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমার ওই কথাটা মনে পড়ছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে খুব রিয়েল আইডলাইজ লাইফ করতাম। হিরো আর কি। হ্যাঁ, কিন্তু আহ, এরম কোনো ফেভারিট অ্যাক্টর, হিরো বা হিরোইন বলে নেই আমার, স্পেসিফিক নেই। অনেক স্পেসিফিক। অমিতাভ বচ্চনই মেইনলি। মেইন না, আমি আইডলাইজ করতাম, হ্যাঁ। একটা কথা হচ্ছে আইডলাইজটা অন্য, ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস একটা অন্য ব্যাপার। এখন ওটিটি মানে জামানায় কি হচ্ছে জানো, মানে বিভিন্ন রকম সিরিজ বেরোচ্ছে, এক এবার এক এক একটা জায়গায় এক সিনেমায় একজনকে এক দারুণ একজনকে ভালো লাগছে। লাগছে। এবার হ্যাঁ। এই ফ্যামিলি ম্যান 3 দেখলাম, হুম। ঠিক আছে, তো রুকমা বলে একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে, আচ্ছা। আমার এত ভালো লাগলো ক্যারেক্টারটাকে। ডিপেন্ডস না, মানে হুম এখন মানে আগে না কন্টেন্টটা আমাদের কাছে কম ছিল, হুম। আমাদের কাছে এতগুলো প্ল্যাটফর্ম ছিল না। এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সব প্ল্যাটফর্ম জায়গায় না। ছোট ছোট স্টোরি তো কত এবার রকম ব্যাপারটা বেরোচ্ছে। হচ্ছে যে মানে আমার তো অনেক সময় অনেক এই যে যারা ইনফ্লুয়েন্সার, যারা বিভিন্ন রকম কি বলতো, এই বিভিন্ন রকম ভিডিও বানায়, দেখবে হুম, রিল হ্যাঁ হ্যাঁ বানায়, হ্যাঁ। বানায়, আমাদের তাদের ভিডিও দেখে তাদেরকে মাঝে মাঝে হুম হুম। মনে মনে হয় ভালো, তো সেটা এটা ঠিক লিমিটেশন নেই। বলেছো, আমারও ভালো লাগে। হ্যাঁ,
সেখান থেকে তো লোকে ছবিও এঙ্গেজিং করছে। কন্টেন্ট বানায় তো লোকজন। হ্যাঁ হ্যাঁ। আর যা মেয়েদের। এবার এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে যাই করো না কেন, যে ছবি করছে না তার ব্যবসাটা হতে হবে, হ্যাঁ না হলে এই যে যা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি এটা মানে আগামী দিন আরো খারাপ হবে। হ্যাঁ, মানুষের তো ধৈর্য কমে যাচ্ছে না কতগুলো বসে হল দেখা। ছিল কমে 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 কমে, আজকে তুমিই বলছিলে এর আগে হ্যাঁ যখন হ্যাঁ আমরা হ্যাঁ। গল্প করছিলাম যে 70খানা হলে এসে দাঁড়িয়েছে, কি করবে? হল যদি না বাড়ে তাহলে কোথায় সিনেমা এবার বিক্রি তোমার হবে? স্যাটেলাইট লাইট বিক্রি করবে কোথায়? হ্যাঁ, সেই। অ্যাভেনিউজ গুলো কমে যাচ্ছে না আস্তে আস্তে। হুম হুম হুম। এবং তুমি যদি অ্যামাজন প্রাইমের কথা বলো, নেটফ্লিক্সে বলো, এটা তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বা ন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে বাংলা সিনেমা কোথায় দাঁড়াচ্ছে? সেটাই। ওই নেই। অলোকানন্দাদের সঙ্গে এখন তোমার যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে। আছে। উনি তো তোমাকে মানে ওই জেলের মধ্যে ইয়েটা করিয়েছিলেন, রবীন্দ্র, যেটা বাল্মীকি বাল্মীকি প্রতিভাটা প্রতিভা করেছি। তুমি করেছিলে, বাল্মীকি প্রতিভার ওইটা, হ্যাঁ। তো এখন যে যোগাযোগ আছে, উনি নিশ্চয়ই তোমার এই কাজের সঙ্গে বা তুমি যে অভিনয়ের যে যেগুলো করাও সেখানে উনি যুক্ত আছেন না? না, উনি ওনার মতো রয়েছেন। উনি ওনার তো আলাদা, মানে ওই যে জেলে কাজটা করতো উনি করতে, এখনো এখনো করছেন, করছেন? হ্যাঁ এখনো করেন। তাছাড়া উনি আহ, এখন না, আহ, মানে আমার যে কাজের পুরো অ্যাভিনিউটা আলাদা, হুম। যে হ্যাঁ কাজগুলো আমি তাই তো, করছি, হ্যাঁ। ঠিক আছে, তো সেখানে উনি কি করেছে উনি। না, তুমি তো অ্যাক্টিং এরও করো, কাজ করো তো। কোনটা? ডিরেকশন দাও, এ দাও, অনেক কিছু তো হ্যাঁ, করো। কিন্তু সেখানে তো ডান্স নেই। ডান্স নেই, হ্যাঁ, কারেক্ট, হ্যাঁ। সেখানে ডান্স ড্রামা ডান্সের তো নেই। ডান্স ড্রামা করছি না, আমি তো এমনি এমনি থিয়েটার অ্যাক্টিং, করছি। থিয়েটার করছো, আচ্ছা হ্যাঁ, আচ্ছা কিছু আচ্ছা। কোরিওগ্রাফি থাকে, কিন্তু সেটার জন্য মানে যারা আছে তারাই করে দেয়। তারাই করে নেয়, হ্যাঁ। এখন তুমি কিরকম পরিস্থিতির মধ্যে আছো? আমরা মোটামুটি শেষের দিকেই চলে এসেছি। হ্যাঁ, কিরকম আছো বলো? আর ভালো আছি, প্রত্যেকটা দিন একটা নতুন লাইক হ্যাঁ ডে, এইভাবে ট্রিট করি। হ্যাঁ। প্রেজেন্ট আছি, এটাই সব থেকে বড় জিনিস। এবং ঠিক খুশি আছে, আছো? আমার কালকে কি হয়েছে পরশু কি হয়েছে না সেটা নিয়ে আমি মানে লাগাইও ভাবাই না, না, আর এবং কবে তাতে কি আমার হবে। কিছু যায়ও আসে না। ঠিক আছে, আজকে কি হচ্ছে এবং আগামী দিন কি করব, বা সেই করাটাও কিন্তু ফিউচারটা কিন্তু আমার, আমি মানে হাতে একদম নেই হাতে তোমার, নেই, কিন্তু তাও চেষ্টা একটা, করে যাচ্ছ। না, তাও একটা, যদি তোমার একটা টার্গেট না থাকে, তুমি যদি একটা না ভাবো যে আমি আচ্ছা হুম। এটা করতে চাই, সেই টার্গেটটা তো বানাতে হবে। তো সেটা বানাই, এই জন্য ফিউচারটা একটু আসে, এবং প্রেজেন্টে যা আছে যেমন আছে পরিস্থিতির সঙ্গে ডিল করছি, রোজ ডিল করছি, এবং হুম। হয়তো শেষ দিন অবধি করতেই হবে। নিশ্চয়ই এবং নিশ্চয়ই। আরেকটা জিনিস যেটা আমি জানি, এবং লাইক আমি আহ, ভাবি যে সবার করা উচিত, সবার মানে ফলো করা উচিত, সেটা হচ্ছে নিজেকে না যতটা পারো সব সময় আপডেট বলবো না, মানে এডুকেট করে রাখো, হুম। ওটা খুব দরকার। সব মানে দিক থেকে। আমাদের শিক্ষার শেষ নেই, সে ঠিক তো আছে। 100 বার, এবার হ্যাঁ। কি বলতো, ওটা খুব ইম্পর্টেন্ট। যদি আমার কাছে টাইম, প্রচুর লোক মানে আমার সঙ্গে যোগাযোগ করে যারা ডিপ্রেশন আছে, ঠিক আছে, তারা না মানে অ্যাকচুয়ালি ব্যস্ত না, এই জন্য ডিপ্রেশন আছে। একদম। ঠিক আছে, এবার সেটাই আমি বলছি, ব্যস্ত হও। হ্যাঁ। তো কাজের মধ্যে ব্যস্ত, কাজ না হলে নতুন নতুন শিখলে তুমি ব্যস্ত হবে, ঠিক আছে? শিখতে শুরু করো, তো সেটা দরকার। হুম হুম। এটা তো তুমি একটা খুব ইন্সপায়ারিং একটা কথা বললে। তাহলে আমরা মোটামুটি আম, এখানেই শেষ করি। আর এটা বলে যে তোমার মেয়ের অন্নপ্রাশনটা তাহলে আর 2 মাসের মধ্যেই হচ্ছে আশা করি, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তো এটা বলে নাইজেলের সঙ্গে আমি এখানেই আজকের ছোট্ট আড্ডাটা শেষ করছি। এবং ভবিষ্যতেও নাইজেল আমার এখানে আসবে, এই আমার এই ছোট্ট সেটআপে ও আসবে এবং আবার গল্প করবে। ও নিশ্চয়ই ভালো ছবি করবে, সে নিয়েও গল্প হবে। এবং ভালো থাকবেন আপনারা সবাই, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নিবেদিতা অনলাইন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, দেখুন। কারণ নিবেদিতা দিকে আমরা অনেক দিন ধরে চিনি। আমি অ্যাকচুয়ালি মহিষাসুর বলে একটা মহিষাসুর মধ্যে নিয়ে উপরে একটা শো করছিলাম, সেখান থেকে আমি সেই দিন থেকে চিনি। তো আমি আই উইশ হার অল দ্য বেস্ট অ্যান্ড অল দ্য সাকসেস ফর হার চ্যানেল। আর আপনাদেরও রিকোয়েস্ট করছি যে ওনার চ্যানেল দেখুন, স্টে আপডেটেড, কারণ ওনার আড্ডাটা একদম আলাদা। আপনারা দেখলে অনেক কিছু জানতেও পারবেন, আড্ডার ছলে জানতে পারবেন, এবং শিখতেও পারবেন, প্রত্যেকটা মানুষকে একটু আলাদাভাবে চিনতে পারবেন।